অনেকে এটাতে ভয় পায় নাকি, চেঞ্জিং সেন্টেন্স নাম শুনলেই ভয়ানক বিষয়। বাট আজকে আমি তোমাকে এমনভাবে চেঞ্জিং সেন্টেন্স শেখাবো যে তুমি ভাবতেও পারবে না যে চেঞ্জিং সেন্টেন্স এত সহজ করে শেখা যায়। এত সহজভাবেও চেঞ্জিং সেন্টেন্স কাউকে কেউ শেখাতে পারে। দেখো আমি তোমাকে আজ দেখাচ্ছি যে চেঞ্জিং সেন্টেন্স আমরা কিভাবে শিখতে পারি। তো চেঞ্জিং সেন্টেন্স আমাদের কি কি শিখতে হয়? নাম্বার 1, নেগেটিভ শিখতে হয়, ইন্টারোগেটিভ শিখতে হয়, এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমাদের সিলেবাসে এই কয়টা জিনিস শিখতে হয় এবং এই কয়টা জিনিস যদি আমরা শিখি এখান থেকে মার্ক হলো 10 মার্ক এবং 10 মার্ক পাওয়া পসিবল। বিশেষ করে শিক্ষার্থীদের সমস্যার কথা বলি, এইটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটাই তোমাদের সমস্যা। মানে কমপ্লেক্স মানে জটিল, এগুলোকেই তোমার কি হয় একটু জটিল মনে হয় এবং এগুলোতেই সমস্যা বেশি দাঁড়ায়। তো চলো আমরা শুরু করি, এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট বুঝাই দিই। প্রথমে আসি নেগেটিভ। ধরো নেগেটিভ সলভ করবো কি? নেগেটিভের ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম এই যে একটা শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। এটাকে বলা হয় স্পেশাল ওয়ার্ড। নেগেটিভকে আমরা দুই ভাগে ভাগ করি, স্পেশাল ওয়ার্ড আর নন স্পেশাল ওয়ার্ড। স্পেশাল ওয়ার্ড থাকলে এই টেবিল অনুসারে মুখস্থ বসাই দিব, কোনো ধরনের কথা ছাড়াই উত্তর হয়ে গেছে। আর নন স্পেশাল ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের আলাদা রুলস আছে, সেই রুলস ফলো করে বা টেকনিকটা ফলো করেই সমাধান করতে হবে। এখন আসে যে স্পেশাল ওয়ার্ড হিসাবে কি। তো প্রশ্ন যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ বলি, এটা অ্যাকচুয়ালি প্রশ্ন, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভও করতে হয়, তো জানতে হয়। আর নেগেটিভ যেটা হলো সাইডে লেখা থাকে, এটা হলো তোমার উত্তর, ঠিক আছে? প্রশ্ন যদি তুমি অ্যালন দেখো, তুমি উত্তরে চোখ বুঝে নন ব্যাট লিখে দিবা, নেগেটিভ করতে বলছে কিন্তু প্রশ্নে অ্যালন লেখা আছে, অ্যালন লিখলে তুমি নন ব্যাট লিখে দিবা। এখন কিছু শিক্ষার্থী আবার একটু ব্যতিক্রম হতে পারে এই বিষয় নিয়ে, যে ভাইয়া অ্যালন থাকলে তো তিনটা জিনিস হতে পারে, ব্যক্তি থাকলে হতে পারে, বস্তু থাকলে হতে পারে, সময় থাকলে। ব্যক্তি থাকলে নন বাট, বস্তু থাকলে নাথিং বাট এবং সময় থাকলে নট নট দেন। তাহলে আপনি তিনটা না বলে অ্যালন থাকলে নন বাট কেন বলতেছেন? কেন আপনি শিক্ষার্থীদের ভুল পড়াচ্ছেন? কিছু শিক্ষার্থী আছে যার কাছে এটা মনে হতে পারে, বাট আমি তোমাকে বলি 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই ক্লাসটা তোমাদের কাছে দিচ্ছি। তো এই ক্লাসে বিশেষ টেকনিক আছে যেভাবে, এবং ওই টেকনিক যে 100% খাটবে সেটা অলরেডি আমরা চেক করে আসছি, ঠিক আছে? তো তোমার টেনশন নেওয়ার কিছু নাই। এটা আমি এখন পর্যন্ত বিগত সালে এমন কোনো প্রশ্ন পাইনি যেখানে অ্যালন তো প্রশ্নে আছে বাট উত্তরে অন্য কিছু হয়েছে। এটা এখনো হয়নি, ইনশাল্লাহ আর হবেও না। 15 বছর যত হয় নাই, আগামী 10 বছর হবে না, ঠিক আছে? এটা হলো রাসেল ভাই তোমার সব কিছু নিয়েই বসে যে কি লাগে একটা শিক্ষার্থীর, ঠিক আছে? মানে একটা দোকান খুলে নিছে, এমন একটা দোকান যেখানে একটা বাচ্চা শিশুর কি লাগবে সেখান থেকে শুরু করে এক মুরব্বী পর্যন্ত যা যা লাগে এখানে সব কিছু আছে এই ক্লাসটাতে, ঠিক আছে? তো কথা হলো, তুমি যদি অ্যালন দেখো তুমি চোখ বুঝে নন বাট লিখবা, ভাবার দরকার নেই। যদি মাস্ট দেখো তুমি চোখ বুঝে ক্যান নট বাট লিখবা। আর একটা জিনিস বসে বাট তোমার দরকার নেই, তুমি মাস্ট লেখ থাকলে তুমি লিখবা ক্যান নট বাট। হয় বসে, আর একটা বসে ক্যান নট হেল্প বসে, ভার্বের সাথে আইএনজি হয়। কেন তুমি এটা করে ঝামেলা যাবা কেন? মাস্ট দেখছো, ক্যান নট ভার্ব লিখে দাও, উত্তর শেষ, মার্ক পেয়ে গেছো। আর কিছু লাগে তোমার? লাগে না। তো তোমাকে কেন বাকনামি করতে হবে? তো বিষয় হলো মাস্ট, এখানে আরো কিছু থাকে, অনেক ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোও থাকে। তো এগুলো থাকলেও তুমি লিখতে পারো ক্যান নট বাট, কোনো প্রবলেম নাই। এভরির পরে কিছু থাকতে পারে, এভরি বডি, এভরি ইয়ার, এভরি মাদার, এভরি যা থাকা যাই থাকুক না কেন, এভরি থাকলে তুমি চোখ বুঝে লিখবা দেয়ার ইজ নো। এভরি থাকলে তুমি লিখবা দেয়ার ইজ নো। তারপরে তুমি এভরির পরে একটা ওয়ার্ড লিখবা। সাপোজ ধরো এখানে বডি আছে, এভরি বডি, সেক্ষেত্রে তুমি লিখলা দেয়ার ইজ নো। এভরির পরে ওয়ার্ড কি? এভরির পরে ওয়ার্ড হলো বডি, সেক্ষেত্রে তুমি লিখবা দেয়ার ইজ নো বডি বাট। তারপর বাকি যা আছে এখান থেকে হুবহু লিখে দাও। তারপর অ্যাজ ডট ডট অ্যাজ আছে, সেন্টেন্সের এখানে একটা অ্যাজ আছে, আবার মাঝখানে একটা অ্যাজ আছে, অ্যাজ ডট ডট অ্যাজ। চোখ বুঝে প্রথম অ্যাজ যেখানে আছে সেখানে লিখে দাও নটলেস, এবং দ্বিতীয় অ্যাজ যেখানে আছে সেখানে লিখে দাও দেন। জাস্ট ওই জায়গাটা নিচে দেখে দেখে পরিবর্তন করে দাও। অ্যাজ আছে সেম দেখে নিচে বসে দাও, পরের অ্যাজ আছে সেম দেখে নিচে বসে দাও। আলাদা কোনো পরিবর্তন, আগের পরিবর্তন করার দরকার নেই, মাঝখানে পরিবর্তন করার দরকার নেই, শেষে পরিবর্তন করার দরকার নেই। প্রথম অ্যাজের জায়গায় নটলেস, পরের অ্যাজের জায়গায় দেন, এনাফ। নো স্ট্রাকচার, নো রুলস, কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? এরপর আসো অ্যাজ সোন অ্যাজ দেন একটা কমা। অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে লিখে দাও নোশনের হ্যাড, আর কমার পরিবর্তে লিখে দাও একটা দেন, উত্তর শেষ, স্ট্রাকচারে লাগবে না। তো এটা হলো আমার ফার্স্ট টেবিল। তো দেখি আর কিছু আছে কিনা। সেকেন্ড অংশ এটা, বোথ ডট ডট এন্ড, বোথের জায়গায় লিখে দাও নট অনলি, আর এন্ডের জায়গায় লিখে দাও বাট অলসো, উত্তর শেষ। বাই অথবা উইথ, এই দুটো জিনিস থাকতে পারে। বাই উইথ, বাইয়ের জায়গায় লিখে দাও উইদাউট, উইথ থাকলেও লিখে দাও উইদাউট, প্লাস তোমার একটা অক্সিলারি ভার্বের সাথে এন্ট্রি বা নট লিখে দাও, ঠিক আছে? অক্সিলারি ভার্ব বলতে অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, ওটার সাথে একটা নট লিখে দাও। ট্রু ডট ডট ট্রু, এটা কি একটু মনে রাখতে হবে। ট্রু এর জায়গায় লিখতে হবে তোমাকে সো, এবং পরের টু এর জায়গায় তোমাকে লিখতে হবে দ্যাট।
সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের শুরুতে থাকবে তার প্রোনাউন লিখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। ক্যান নট অথবা কুড নট, এখানে বিষয় হলো যদি ইজ, আর, ঠিক আছে, এগুলো থাকে বা এম, যদি এগুলো থাকে এগুলোর ক্ষেত্রে হলো ক্যান নট। আর ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে। সহজ কথা হলো প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট, প্লাস টু এর পরে অংশ, এই টু এর পরে যে অংশটা দেওয়া থাকবে সেই অংশটা এখানে লিখে দেবা, তো শেষ। এবার অনলি, অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে নন বাট, ব্যক্তির ক্ষেত্রে নন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং সময়ের ক্ষেত্রে নট মোর দেন বসে। এই গেল স্ট্রাকচার, নেগেটিভের স্ট্রাকচার গেল। এবার আসো নেগেটিভের প্র্যাকটিস, আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। যেমন ধরো ইউ মাস্ট ওয়েট ইউর ফ্যাট, তো তোমার ফ্যাট কমানো উচিত, সেক্ষেত্রে মাস্ট আছে, তো মাস্ট থাকলে তোমার ভাবা চিন্তার দরকার নেই, লিখে দিবা ক্যান নট, বাট, উত্তর শেষ। ইউ যেখানে আছে থাকুক, জাস্ট মাস্ট যেখানে আছে সেখানে লিখে দাও ক্যান নট বাট, এবং ইয়ের পরে যা আছে ওটাকে হুবহু বসে দাও, ঠিক আছে। তারপরে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এখানে মাস্ট আছে, তোমাকে দেখার দরকার নেই, মাস্ট থাকলে চোখ বুঝে ক্যান নট বাট লিখে দাও, দেখার দরকার নেই, আগে যা আছে লিখে দাও, পরে যা আছে লিখে দাও। তারপরে ইউ মাস্ট কেয়ার, তোমার কি দেম, তুমি কি করো তাদের কি করো, তো এখানে মাস্ট আছে, মাস্ট যে ক্যান নট বাট লিখে, ক্যান নট হেল্প লিখছি বাট দরকার নেই, ক্যান নট হেল্প হয় বাট ক্যান আমরা লিখে দেবো মাস্ট যে ক্যান নট বাট, আমি এটা করবোই না, মাস্ট থাকবে ক্যান নট বাট লিখে দেবো, এইসব আইএনজি মাইনজি কিছু করতে পারবো না। তারপরে এভরি ওয়ান হেয়ার্স এ টেররিস্ট, এখন এভরি আছে, এভরি জায়গায় তুমি দেয়ার ইজ নো লিখে দাও, তারপর এভরি যে পরে ওয়ার্ড আছে সেটা লিখে দাও, তারপর একটা বাট লিখে বাকি যা আছে ওগুলো লিখে দাও, এই যে হেডস থেকে যা আছে ওগুলো লিখে দাও, ঠিক আছে। এভরি আছে, এভরি জায়গায় দেয়ার ইজ নো লেখো, এভরির পরে যে ওয়ার্ড আছে সেটা লেখো, একটা বাট লেখো, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখে দাও, শেষ। তো আমার মনে হয় না যে এগুলো কঠিন কিছু, এগুলোকে যারা কঠিন বলে তারা অযথা তোমাকে ভয় দেখায়, অথবা যারা পড়াইছে তোমারে তারা আসলে শিক্ষার্থীকে বোঝাতে পারে না, নিজের অনেক ভালো পারতে পারে বাট শিক্ষার্থীর মাথায় যেতে পারে না। কারণ একটা জিনিস শিক্ষার্থীর কাছে যাওয়া আমার কাছে মনে হয় না খুব কঠিন বিষয়, একটা শিক্ষার্থী অনেক লাজুক টাইপের হয়ে থাকে, তারা শিক্ষকদের সব প্রশ্ন করতে পারে না, এটা একটা সমস্যা তাদের, যে স্যার আমি এটা বুঝি নাই বা আমি এই জায়গায় বুঝি নাই, এটা সরাসরি প্রশ্ন করা যায় না, কারণ অনেক থাকে। বাট আমাদের ক্ষেত্রে যে জিনিসটা তার ব্যতিক্রম হয়ে থাকে, যে কোনো একটা সমস্যা আমাদের করছে, ভাইয়া এই ক্লাসটা বুঝি নাই, ইনস্ট্যান্ট আমাদের ফোন দিচ্ছে, আমরা তার জন্য একটা লাইভ ক্লাস নিয়ে আমরা তাকে ক্লাসটা বুঝিয়ে দিচ্ছি, অথবা আমরা তাকে টেক্সট করে বা আমরা তাকে আলাদাভাবে সিঙ্গলি বুঝিয়ে দিচ্ছি। তো এগুলো আমরা করতে পারি, কিন্তু তারা আসলে করে না, ঠিক আছে, তারা চাইলেও করতে পারে। তারপর দেখো এখানে রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ, জাস্ট দেখো ওয়ার পর্যন্ত, রবি থেকে ওয়ার পর্যন্ত যা আছে হুবহু তাই লিখে দাও, একটু কিছু করার দরকার নেই। প্রথম অ্যাজের জায়গায় খালি লিখে দাও নটলেস, স্ট্রং মিস্ট্রং যা আছে লেখো, সেকেন্ড অ্যাজের জায়গায় খালি লিখে দাও দেন, উত্তর শেষ। সোজা কথা, প্রথম অ্যাজ থাকলে লিখবো নটলেস, পরের অ্যাজের জায়গায় লিখবো দেন, আগে যা আছে, মধ্যে আছে, লাস্টে যা আছে সব ঠিক থাকবে। তারপরে এখানে হচ্ছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, তো অ্যাজ ডট ডট অ্যাজ, হি ইজ পর্যন্ত যা আছে হুবহু তাই, প্রথম অ্যাজের জায়গায় নটলেস, ঠিক আছে, গুড আছে গুড থাকুক, দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন যা আছে তাই, ঠিক আছে, কোনো পরিবর্তন করার দরকার নেই। এরপর আসো অ্যাজ সন অ্যাজ, অ্যাজ সন অ্যাজ আছে এবং একটা কমা আছে, তোমার কাজ হলো অ্যাজ সন অ্যাজের জায়গায় লেখা হলো নো সন আর হ্যাড, এবং কমার জায়গায় লেখা হলো দেন। এখানে একটু পরিবর্তন হয়েছে, দেখো হি আছে হি, সরি হি ডাবল লেখা হয়েছে, হি আছে হি, এখানে ছয় জায়গায় দেখো এখানে সিন লেখা আছে, এই একটা ভার্বই আছে যেটা হলো পরিবর্তন হয়, তাই এটাকে ক্ষেত্রে রাখছি, কারণ এখানে হলো স্ট্রাকচার আছে, বাট এই স্ট্রাকচার তো আমরা ফলো করবো না, এই একটার জন্য স্ট্রাকচার ফলো করার দরকার আছে, খালি মনে রাখবো যে হলো সিন হয়, একটার জন্য স্ট্রাকচার মনে রাখার প্রয়োজন নাই। তাহলে অ্যাজ সন অ্যাজের জায়গায় আমি লিখবো নো সন আর হ্যাড, হি আছে হি, ছয় জায়গায় আমি লিখবো সিন, দ্য টাইগার আছে দ্য টাইগার, দেন আছে কমা আছে, কমার জায়গায় দেন, বাকি যা আছে হবো তাই, এই হলো সেন। অ্যাজ সন অ্যাজ আছে, অ্যাজ সন অ্যাজের জায়গায় নো সন আর হ্যাড, দ্য বয় আছে দ্য বয়, ছয় জায়গায় সিন, এটা মনে রাখবো, এই একটা বারবার দিচ্ছি কারণ এটাই বারবার আসে, দ্য পুলিশ আছে দ্য পুলিশ, কমার জায়গায় দেন, বাকি যা আছে হবো তাই, হলো ওকে। এরপর দেখো হি ইজ টু ওয়ার্ক টু ওয়েট, তো এখানে দুইটা আছে, টু এর জায়গায় আমি লিখবো, দেখো হি ইজ আছে হি ইজ, টু এর জায়গায় লিখবো সো, পরের টু এর জায়গায় লিখবো দ্যাট, মাঝখানে যেটা আছে ওয়ার্ক আছে ওয়ার্ক। তো এখানে দ্যাট লেখার পরে সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, সাবজেক্ট হলো প্রথমে হি নিজে একজন প্রোনাউন, তারপর ক্যানট অথবা কুড নট লিখতে হবে, আমি যদি দেখি ইজ একটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে ক্যানট লেখা আছে, প্লাস টু এর পর অংশ আছে ওয়ার্ক, এই যে ওয়ার্ক, ঠিক আছে ওকে। সেম ভাবে বাকি এক্সাম্পলগুলো একই রকম বিষয়, যেখানে টু ছিল, টু এর জায়গায় লিখবো সো, পরের জায়গায় টু ছিল, টু এর জায়গায় লিখবো দ্যাট, তারপর সাবজেক্ট রিপিট,
তো সাবজেক্ট এখানে ফর মি আছে তাই আই, তারপর কি এখানে যেহেতু তোমার কি ওয়াজ ছিল পাস্ট টেন্স তাই এখানে কুড নট, টু এর পর অংশ ওয়ার্ক আউট, এই যে ওয়ার্ক আউট, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব অনায়াসে এগুলোকে কি করতে পারি, কমপ্লিট করতে পারি। এত এক্সাম্পলের প্রয়োজন নেই। সেকেন্ড রুলসে চলে আসি। সেকেন্ড রুলস হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি সেন্টেন্সে এগুলো থাকে তুমি জাস্ট এর সাথে একটা নট লিখে দিয়ে অপোজিট, অপোজিট মানে বিপরীত ওয়ার্ড, সেক্ষেত্রে তোমাকে বিপরীত ওয়ার্ডের একটা চাপ মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন ধরো হি ইজ এ গুড ম্যান, সে একটা ভালো মানুষ, তাহলে হি ইজ হলো একটা অক্সিলারি ভার্ব, তাহলে এগুলো যদি থাকে এগুলোর সাথে একটা কি লিখবো, নট। তাহলে হি আছে হি, ইজ আছে ইজ, তার সাথে একটা নট। তারপরে তোমার কি অপোজিট একটা কি গুড, গুডের অপোজিট কি ব্যাড, তাহলে এ আছে এ, গুডের অপোজিট ব্যাড, ম্যান আছে ম্যান, তাহলে হি ইজ নট এ ব্যাড ম্যান, সে খারাপ মানুষ না, তার মানে সে ভালো মানুষ। তারপরে ধরো এটা রাকিব ইজ অ্যান হনেস্ট বয়, রাকিব একজন সৎ ব্যক্তি, তাহলে ইজ আছে, ইজের সাথে একটা নট, ঠিক আছে। রাকিব ইজ নট হনেস্ট, হনেস্টের অপোজিট হলো ডিসহনেস্ট, তাহলে এ ডিসহনেস্ট বয়, ঠিক আছে। তাহলে কি রাকিব একটা ই না। তো এরকমই সেম দেখো ওয়াজ আছে, ওয়াজের জায়গায় ওয়াজ নট। এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি অপোজিট হলো অর্ডিনারি, ঠিক আছে, শেষ। তোমার কথা হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি থাকে জাস্ট এর সাথে একটা নট লিখে অপোজিট লিখে দিবা, তাহলে কি হয়ে গেল, তোমার অটো উত্তরগুলো হয়ে গেল। আর একটা বিষয় তোমাকে এর আগে দেখা দিই যে অলওয়েজের যে বিষয়টা, হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, তো সেক্ষেত্রে তোমার হি আছে হি, অলওয়েজ আছে এই, ওয়াজ আছে ওয়াজ, ওয়াজের সাথে নট দেওয়ার কথা, বাট অলওয়েজ থাকলে নটের পরিবর্তে নেভার দিতে হয়, অলওয়েজ থাকলে নটের পরিবর্তে নেভার দিতে হয়। পাঞ্চুয়েট মানে পাঞ্চুয়েটের অপোজিট হলো লেট, তো এটা মুখস্থ থাকতে হবে তোমার কাছে। তো এই হলো বিষয় যে অলওয়েজ থাকলে আমরা কি দিব, নেভার দিব। ওকে, যদি ধরো অ্যামেজার ওয়াজার কিছু নাই, কোনো স্পেশাল ওয়ার্ডও নেই, অ্যামেজার ওয়াজারও নাই, আবার কোনো স্পেশাল ওয়ার্ডও নাই। আচ্ছা এটা এমন হয় এখানকারকে ডু নট, ডাজ নট, ডি নট প্লাস সাবজেক্টের প্রোনাউন প্লাস, এটা তো ট্যাগ কোশ্চেনের রুলস, বাই চান্স বাই মিস্টেক টাইপিং মিস্টেক, এটা ট্যাগ কোশ্চেন রুলস এখানে তুলে দিয়েছে। আচ্ছা সুপারলেটিভের ডিগ্রির কথা বলি, যদিও ডিগ্রি তোমার আসবে না, এটাকে প্রয়োজন নেই, কারণ ডিগ্রি হলো বোর্ডে আছে, বিগত সালে কিছু প্রশ্ন আছে আমি দেখলাম ডিগ্রিতে, বাট তোমাদের থেকে ডিগ্রি তো তুলে দিতেছে, কারণ তোমাদের হলো নেগেটিভ, অ্যাফার্মেটিভ এগুলো সব, আর হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তো ডিগ্রি তোমাদের দরকার নেই, সেক্ষেত্রে এটা আসার কথা না। আচ্ছা তাও শিখাই দিই না, শিখে রাখো যদি বাই চান্স চলে আসে। আচ্ছা যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কেমনে করবা, প্রথমে তুমি একটা নো আদার লিখবা প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভ বলতে বোঝানো হয় ইএসটি অথবা মোস্ট থাকলে, তো সুপারলেটিভের পরে অংশ লিখবা, তারপর একটা ভার্ব লিখবা মানে অ্যামিজার ওয়াজার যেটা আছে, একটা অ্যাজ লিখবা, তারপর হলো সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম লিখবা, একটা অ্যাজ লিখবা, সাবজেক্টের মানে তোমার কি সাবজেক্ট লিখবা। ধরো এখানে হি হলো সাবজেক্ট, ইজ এখানে তোমার প্রথম কাজ হলো নো আদার লেখা, এই যে নো আদার, তারপরে তোমার কাজ হলো সুপারলেটিভের পর অংশ লেখা, দেখো সুপারলেটিভ মানে ইএসটি বা মোস্ট থাকা, এখানে আছে দেখো ইএসটি, তার মানে এইটা হলো সুপারলেটিভ, এরপরে অংশ কি এতটুকু, তাহলে ব্যাটসম্যান ইন দ্য টিম, তো এই যে ব্যাটসম্যান ইন দ্য টিম পুরোটা এখানে লিখে দিবা। তারপরে একটা ভার্ব, তুমি যদি খেয়াল করো এখানে ইজ আছে ভার্ব হিসাবে, তাই এখানে একটা ইজ, তারপর তো একটা এস, এই যে এস, তারপর হলো সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তো সুপারলেটিভ কি বেস্ট, বেস্টের পজিটিভ হলো গুড, তারপর তোমার কি একটা এস, এই যে একটা এস, তারপর হলো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে হি, এর অবজেক্ট হিসেবে লিখবে হিম, শেষ। তো এইটা বিষয় এখানেও সেম, তো নো আদার প্রথমে সুপারলেটিভ ইএসটি এটা বেস্ট, তারপরের অংশ লিখতে হবে, এই যে পরের অংশ অক্সিলারি ভার্ব, এখানে আর আছে বাট এখানে কি, এখানে তুমি যদি খেয়াল দেখো এখানে একটা বিষয় আছে যে এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসের কথা বলতেছে, তাই এখানে বয় একজন, তাই ইজ এস, তারপর হলো তোমার কি পজিটিভ প্লাস এস প্লাস সাবজেক্ট, শেষ। তো এই স্ট্রাকচারটা ই করতে হবে, তোমাকে স্ট্রাকচারগুলো দেখতে হবে, আমরা বিগত সালের প্রশ্ন দেয়া এটাকে আরো ক্লিয়ারলি বুঝবো। আমি বুঝলাম না ও এটা হলো ইন্টারোগেটিভের রুলস, ইন্টারোগেটিভ, তো যদিও বোর্ড কোশ্চেনগুলো মনে হয় একবারে করে দিয়েছি সম্ভবত হ্যাঁ, আমি যেটা যা ভাবছিলাম যে এখানে সবগুলো রুলস একবারে শেখানোর পরে তারপরে ওগুলো দেওয়া আছে বোর্ড কোশ্চেনগুলো, মানে যতগুলো আছে সবগুলো শেখানোর পরে তারপরে বোর্ড কোশ্চেন সলভ। ওকে চলো আমরা কি শিখি। এবার আসে ইন্টারোগেটিভ, যদি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, ইন্টারোগেটিভ শেখার ক্ষেত্রে যদি সেন্টেন্সে তুমি অক্সিলারি ভার্ব পাও, জাস্ট ওর সাথে একটা নট বসায় দিবা, দেয়ার সাবজেক্ট লিখে বাকি যা আছে হুবহু লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিবা। যেমন ধরো এখানে হি ইজ এ গুড বয়, এখানে ইজ আছে, ইজ তোমার কি অক্সিলারি ভার্ব আছে, তো আমার প্রথমেই কাজ থাকবে অক্সিলারি ভার্ব বসানো, এই যে ইজ প্রথমেই, তার সাথে একটা এন্ট্রি লেখা, এই যে এন্ট্রি, ঠিক আছে, তারপর সাবজেক্ট থেকে বাকি অংশ, তাহলে সাবজেক্ট কি হি, এই যে হি, ইজ তো লিখছি, তাহলে কি এ গুড ম্যান, এই যে এ গুড ম্যান, লাস্টে একটা কোশ্চেন মার্ক হয়ে গেল। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং নট থাকে, অক্সিলারি ভার্ব আমরা চিনি, তা এইভাবে করতে পারি। ধরো এটা রাকিব ইজ অ্যান হনেস্ট বয়, সেক্ষেত্রে
ইজ একটা অক্সিলারি ভার্ব, তো লিখলাম, তার সাথে একটা এনটি নট লিখলাম, তো তারপরে কি এনটি হয়ে গেল, তারপর রাকিব মানে সাবজেক্ট, এই যে রাকিব থেকে বাকি অংশ ইজ তো লিখছি অ্যান হনেস্ট বয়, এই যে অ্যান হনেস্ট বয়, তার লাস্টে কোশ্চেন মার্ক। তো এই হয়ে গেল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ একটা সহজ জিনিস, কঠিন কিছুই না। এখন ইন্টারোগেটিভের আরেকটা রুলস থাকে, সেটা হলো এরকম যে তোমার নেভার আছে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ তোমাকে সেটাকে ইভা লিখতে হয়। নাথিং আছে, সেক্ষেত্রে তোমাকে ইন্টারোগেটিভে এনিথিং লিখতে হয়। সাবজেক্টে যদি নাথিং থাকে, সেক্ষেত্রে তোমাকে হোয়াট লিখতে হয়। তো মাস্ট বি এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা। এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে লিখতে হয় হু ডাজেন্ট বা ডিডেন্ট লিখতে হয়। নোবডি, নো ওয়ান, নান যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে লিখতে হয় হু। তো এটা হলো কোনো কথা নাই বস, এই ছকটা তোমার সরাসরি মুখস্থ রাখতেই হবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি এটা নিয়ে। যেমন ধরো এখানে ইউ নেভার প্লে ফুটবল, তো নেভার আসছে, তো ইভার লিখতে হবে। তো দেখো ডু ইউ ইভার প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? আরেকটা বিষয় এখানে কথা বলি, এটা মনে হয় পরের রুলসে বলা হয়েছে সম্ভবত নাকি, কোথায় নিয়ে গেছে ইন্টারনেটের রুলসকে, সেটা কিরকম আঁকা বাঁকা করছে কেন। এই যে এইটা মানে এইটা হবে, মানে রুলস 2 হলো এইটা, যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো আমরা কি করবো, অক্সিলারি ভার্ব প্রথম অক্সিলারি ভার্ব লিখবো, তার সাথে একটা নট লিখবো, দেন বাকি যা লেখা আছে লিখে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এটা রুলস 1। এন্ড রুলস 2 হলো আমাদের এইটা, যেটা এতদূর লেখছে। যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট যেকোনো একটা লিখবো, তারপর সাবজেক্টের প্রোনাউন লিখবো। ধরো এখানে হি প্লেড এ বয়, এখন কথা হলো ডাজেন্ট কোথায় লিখবো? যদি আমি দেখি যে ভার্বের সাথে এস অথবা ইএস আছে, তাহলে আমি লিখবো ডাজেন্ট। যদি ভার্বের সাথে ইডি থাকে, তাহলে আমি লিখবো তোমার কি ডিডেন্ট, আর বাকি সব ক্ষেত্রে লিখবো ডন্ট। যেমন দেখো এই ভার্বের সাথে ইডি আছে, তাহলে আমি কি লিখবো ডিডেন্ট, এই যে ডিডেন্ট। প্রথম থেকে শুরু করে যেহেতু ইডির কারণে আমি ডিডেন্ট লিখছি, তাই ইডি বাদ দিয়ে বাকি লিখবো। হি আছে হি, প্লে আছে প্লে, গুড ফুটবল যা আছে তাই। এখানের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। তারপর দেখো শি লাইকস আইসক্রিম, এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি কি এগুলোর মধ্যে একটা বসাতে হবে। আমি যদি খেয়াল করি এখানে ভার্বের সাথে কি আছে, এস বা ইএস আছে, এস বাই এস থাকার কারণে আমি কি লিখবো ডাজেন্ট, এর আমার ডাজেন্ট। প্রথম থেকে শুরু করে হুবু যা আছে তাই, মানে এই এসটা বাদ দিয়া। শি আছে শি, লাইক আছে লাইক, আইসক্রিম আছে আইসক্রিম, লাস্ট কোশ্চেন মার্ক। জাস্ট এটা হলো টাইপিং, যে টাইপিং করছে সে এলোমেলো ভাবে সাজাতে দেখতেছি, মানে সাজানো এলোমেলো হয়েছে, মানে নেগেটিভের মধ্যে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের মধ্যে নেগেটিভ, এরকম ভাবে চলে যাচ্ছে। ওকে, তো এক্সাম্পল হিসেবে যদি আমি আর কিছু এক্সাম্পল এখানে দেখাই তোমাকে, যেটা আমি দেখাতে লাগতেছিলাম যে কেন এখানে ডু হইলো, ওই কারণে, ঠিক আছে। তো আই হ্যাভ নাথিং টু ডু, তো এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, তাই হ্যাভ। এখানে নাথিং নেগেটিভ ওয়ার্ড, তাই এখানে নট দেওয়া হয় নাই। আই আছে আই, নাথিং থাকলে এনিথিং, বাকি যা আছে তাই, ঠিক আছে। এখন ধরো এখানে এভরিবডি ওয়ান্টস টু বি উইন, তো এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু ডাজেন্ট, এই যে হু ডাজেন্ট। তো এখানে ডাজেন্ট লেখছো কারণ এখানে এস ছিল তাই ডাজেন্ট, যদি ইডি থাকতো তাহলে ডিডেন্ট হইতো। তো এই এস এর কারণে ডাজেন্ট লেখা হয়েছে, তাই এই এসটা তুলে দিবা, তো বাকিটুকু যা আছে তাই। ওয়ান্ট বানানটাও ভুল লেখছো, দেখছো। এভরিবডি বা অল যে কোনো থাকলো, লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে আসলে ফুল ভালোবাসে, সেক্ষেত্রে এভরি পরিবর্তে হু ডাজেন্ট, এসটা তুলে দিবা যেহেতু ডাজেন্ট লিখছি। তো লাভ আছে লাভ, ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার, ঠিক আছে। তো এভাবে ইজিলি আমরা কিন্তু এগুলো করতে পারি, এগুলো খুব কঠিন কিছু না। যারা এগুলো তোমরা আগের লেভেলে শিখে আসছো, তারা এটা ধরে কথা হবে। নোবডি থেকে যা আছে হুবুতে, যখন কথা নোবডি, নো ওয়ান, নাম থাকলে লিখতে হয় হু, বাকি যা আছে হুবু, তাই একটা কোশ্চেন মার্ক। এই হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমার কাছে তুলনামূলক সবচেয়ে সহজ মনে হয়, যে এটা আসলে রুলসের আওতা দিনে পড়ে না। এসএসসি লেভেলের ট্যাগ কোশ্চেন করছিল ওইটা। এরপর আসলে হলো এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি কেমনে করবো? তো প্রথমে তোমাকে হোয়াট বা হাউ লিখতে হবে এক্সক্লামেটরি করতে হলে। আর কথা হলো হোয়াট কখন লিখবা, যখন সেন্টেন্সের মধ্যে এ অথবা এন দেখবা, তখন তুমি লিখবা হোয়াট, আর বাকি সব ক্ষেত্রে তুমি লিখবা হাউ। তারপর অবশ্যই সেন্টেন্সে একটা ভেরি বা গ্রেড থাকবে, তো যদি থাকে তারপরে যে অংশটুকু সেটা লিখে দিবা। তারপরে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, এবং একটা কোশ্চেন মার্ক দিয়ে, মানে এক্সক্লামেটর চিহ্ন দিয়ে দিবা, এক্সক্লামেটরের উত্তর হয়ে গেল। নোট হিসাবে যেমন ধরো সেন্টেন্সে যদি এ এন থাকে তাহলে হোয়াট লিখবো, বাকি সব ক্ষেত্রে হাউ লিখবো। যেমন এখানে দেখো এই সেন্টেন্সে এ আছে, তো সেন্টেন্সে যেহেতু এ এন আছে তাহলে আমাকে হোয়াট লিখতে হবে, এই যে হোয়াট, এ আছে এ, তারপরে কি তাহলে হোয়াট আমি লিখলাম। তারপরে কি ভেরি বা গ্রেটের পরের অংশ, আমি যদি দেখি যে আমার ভেরি, তারপর অংশ হলো এইটা বিউটিফুল প্লেস, এই যে বিউটিফুল প্লেস। তারপরে তোমার কি, তারপর সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব প্রথমে, এই যে ইট ইজ। সহজ কথা হলো হাউ বা হোয়াট লিখবো, ভেরির পরের অংশ লিখবো, ভেরির আগের অংশ লিখবো, তো শেষ। এখানে দেখো যেহেতু এখানে কোনো এ এন নাই, তাই আমি হাউ লিখবো। তারপর কি ভেরির পরের অংশ লিখবো, ভেরির পরের অংশ কি হনেস্ট, এই যে হনেস্ট। এন্ড ভেরির আগের অংশ দা ওমেন ইজ, এই যে ওমেন ইজ। সহজ বাংলা কথা হলো এটা।
যে হোয়াট বা হাউ যে কোনো একটা লিখবো, হোয়াট লিখবো তখন যখন এন থাকবে, আর নাইলে হাউ লিখবো। ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ, এক্সক্লেমেটরি চিহ্ন, উত্তর শেষ। ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ, এক্সক্লেমেটরি চিহ্ন, উত্তর শেষ। ঠিক আছে, তো এটা হলো মেন হিসাব। ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার, এটা খুবই একটা ভালো কি। তো এখানে সেম এ আছে, তো এ এন থাকলে হোয়াট লিখবো, লিখলাম, এ আছে লিখলাম। ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ, এক্সক্লেমেটরি চিহ্ন, উত্তর শেষ। ঠিক আছে, তো এক্সক্লেমেটরি এইটাই, এক্সক্লেমেটরি আহামরি কঠিন কিছু না। এছাড়াও এক্সক্লেমেটরি আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হলো আই উইশ থাকে অনেক ক্ষেত্রে। তো আই উইশের পরিবর্তে ইফ লিখতে হয়, আই উইশের পরিবর্তে হ্যাড লিখতে হয়, আই উইশের পরিবর্তে উড দ্যাট লিখতে হয়। এখন কথা হলো কখন কোনটা লিখতে হয়। আইশের পরিবর্তে ইফ তখন লিখবা যখন সেন্টেন্সে ওয়ার অথবা অক্সিলারি ভার্ব ওয়াজ থাকবে। ওয়াজ বা ওয়ার যদি থাকে তাহলে আই উইশের পরিবর্তে ইফ লিখবো। সেন্টেন্সে যদি হ্যাড থাকে তাহলে আই উইশের পরিবর্তে হ্যাড লিখবো। সেন্টেন্সে যদি ক্যান অথবা কুড থাকে, ক্যান অথবা কুড বা উড মুড এগুলো যদি মডেল থাকে তাহলে আমি লিখবো উড দ্যাট। কথা কি ক্লিয়ার? যে আই উইশ থাকলে তিনটা পরিবর্তন হয়। আই উইশ থাকলে আমি ইফ লিখতে পারি যদি সেন্টেন্সে ওয়াজ আর থাকে। আই উইশ থাকলে আমি হ্যাড লিখতে পারি যদি সেন্টেন্সে হ্যাড থাকে। আই উইশ থাকলে আমি উড দ্যাট লিখতে পারি যদি ক্যান অথবা কুড থাকে। যেমনটা এখানে দেখো, আই উইশ আই হ্যাড, এখানে সেন্টেন্সে হ্যাড আছে, তাহলে হ্যাড থাকলে আই উইশের পরিবর্তে আমি কি লিখবো, হ্যাড। এ দেখো হ্যাড, তো আই উইশের পরিবর্তে আমি লিখলাম হ্যাড, তাহলে বাকি কি আই, এই আই। হ্যাড তো অলরেডি লিখছি, বাকি যা আছে তাই। একটা এক্সক্লেমেটরি চিহ্ন আসছে। এখানে দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে এখানে ওয়ার আছে, তাহলে ওয়াজ ওয়ার থাকলে সেক্ষেত্রে আমি কি লিখবো, ইফ। তাহলে আই উইশের পরিবর্তে লিখলাম ইফ, তাহলে আই উইশের পরিবর্তে ইফ লিখলাম, আই আছে আই, বাকি যা আছে হবো তাই। ঠিক আছে, তো আই উইশ আই তোমার কি হ্যাড দ্য পেয়ার অফ বার্ডস, তো এখানে আই উইশ আছে, আই উইশের পরিবর্তে আমি কি এখানে যত হ্যাড আছে তাই আমি হ্যাড লিখলাম, তো আই আছে আই, হ্যাড তো অলরেডি লিখছি, দ্য পেয়ার অফ বার্ডস। তো এই হলো সহজ জিনিস, এগুলো আহামরি কঠিন কিছু না, খুব সহজ এক্সাম্পল, এগুলো তুমি ইজিলি পারবা। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, যদি তোমাকে সেন্টেন্সে অ্যাসার্টিভ করতে বলে সেক্ষেত্রে তুমি কি করবা। অ্যাসার্টিভের নিয়ম হলো প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হবে যেটা শেষের দিকে থাকবে, তারপর তোমাকে একটা ভার্ব বসাতে হবে সেটাও শেষে থাকবে, তারপর একটা এন বসাতে হবে, তারপর তোমাকে ভেরি বা গ্রেট লিখতে হবে, প্লাস বাকি যা সাথে লিখে দাও। যেমন এখানে ধরো হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তো এখানে শেষে কি আছে, ইট ইজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। প্রথমে সাবজেক্ট ভার্ব, লাস্টে থাকবে ইট ইজ, ইট ইজ। তারপর তোমাকে একটা কি ইট ইজ লেখার পর কি এ এন লিখতে হবে, যদি সেন্টেন্সে থাকে তাহলে লিখবা, নাহলে নেই। যেহেতু এখানে এ আছে তাই এ লিখলাম। তারপর ভেরি বা গ্রেট, তো আমি অল টাইম ভেরি দিই, তো ভেরি দিলাম। তারপর বাকি যে আছে হোয়াটের পরে যে অংশটুকু আছে তাহলে কি আছে, এ নাইস ফ্লাওয়ার, যতটুকু আমি লিখি নেই, নাইস ফ্লাওয়ার হলো। এখানেও দেখো হি ইজ আছে, এই যে হি ইজ, সেন্টেন্সে এ আছে তাই একটা ভেরি লেখার কাম লিখলাম, বাকি যা আছে হোয়াটের পরে কি আছে, জিনিয়াস স্টুডেন্ট, জিনিয়াস স্টুডেন্ট। ঠিক আছে, জাস্ট উল্টা কাজ। অ্যাসার্টের থেকে এটা করতে গেলে কি লিখছিলাম, প্রথমে লিখছিলাম হোয়াট বা হাউ, প্রথম কি ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ এটা। আর এখন হলো কি প্রথমে তোমার পরের অংশ, তারপর একটা ভেরি, তারপর আগের অংশ শেষ, পরের অংশ ভেরি, আগের অংশ শেষ। ঠিক আছে, তো জাস্ট উল্টা কাজ, তো এটা হলো শেষ। তো এরপর আরো কিছু জিনিস আছে এক্সক্লেমেটরিতে, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। যেমন হুররা দেখলে তোমাকে সরাসরি লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয়। ইফ বা উড দ্যাট থাকলে তোমাকে লিখতে হবে আই উইশ, উল্টা অ্যাসার্টিভ করার সময়। হ্যাড থাকলে লিখতে হবে আই উইশ আই সাবজেক্ট হ্যাড। তারপর হলো অলওয়েজ থাকলে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এগুলো তোমাকে হুবহু মুখস্থ লিখতে হবে। ঠিক আছে, এক্সাম্পল আছে এখানে, যেমন ধরো এখানে হুররা, হুররা থাকলে আমি কি লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তারপরে যা আছে হুবহু তাই, হুররা আই গট, তো হুররা থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপর যা আছে হুবহু তাই। হ্যাঁ, তারপরে ধরো ইফ, তোমার কি ইফ আই ওয়ার এ কি প্লেয়ার, কিছুক্ষণ আগের এই ইফের বসেছিলাম কখন, যখন আই উইশ ছিল, আই উইশের পরিবর্তে ইফ হলে ইফের পরিবর্তে আই উইশ হয়। তোমার ইফ কুড আছে, তো আই উইশের পরিবর্তে কি বসেছিলাম এটা, বাকি যাচ্ছে তাই। কথা হলো ইফ বসছিল আই উইশের কারণে, তাহলে আই ইফ থাকলে আই উইশ হবে, আই উইশ থাকলে ইফ হবে। এক্সাম্পল, বেশ এক্সাম্পল রাখছিলাম যেহেতু এটা প্রিমিয়াম কোর্সের একটা সেগমেন্ট ছিল তাই এত কিছু। এবার আসি তোমাদের মেন বিষয়, মেন টপিক, মেন ঝামেলা তোমাদের, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, যেটা তোমরা একান্ত বোঝো না। তো এটা একটা ছক আছে, ছকটা তোমাকে অ্যাট ফার্স্ট মুখস্থ করতে হবে। যেমন ধরো ইনস্পাইট অথবা ডিসপাইট, এটা সিম্পলে হবে প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ডিপেন্ড হলো কোশ্চেন কিভাবে বলতেছে। ধরো ইনস্পাইট অর ডিসপাইট আছে, তোমাকে কম্পাউন্ড করতে বললো, তাহলে সেক্ষেত্রে তুমি বাট লিখে দেবো, উত্তর শেষ। তোমাকে ইনস্পাইট অর ডিসপাইট তোমার সেন্টেন্স আছে, তোমাকে কমপ্লেক্স করতে বসলো, তুমি দো অথবা অলদা লিখে দেবো, উত্তর শেষ। আমি দো লিখে দিই, একটা লিখে দিই, অত লেখার টাইম নেই। ইনস্পাইট আর ডিসপাইট থাকলে আমাকে কম্পাউন্ড করতে বললে আমি লিখবো বাট, আমাকে কমপ্লেক্স করতে বললে আমি লিখবো দো।
এখন ধরো দো অল দোই সেন্টেন্স আছে, কম্পাউন্ড করতে বলো, তাহলে আমি লিখবো বাট দো অল দো সেন্টেন্স আছে, সেক্ষেত্রে আমাকে সিম্পল করতে হবে, তাহলে আমি লিখবো কি ইন্সপেক্টর। মানে তিনটা জিনিস একই, ঠিক আছে, জাস্ট মুখস্থ রাখতে হবে। তারপর ভার্বের সাথে আইএনজি বা বিং থাকলো, সেক্ষেত্রে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমি লিখবো অ্যান্ড, আর যদি তোমার কি এটা করতে হয় তাহলে আমি সিন্স অ্যাজ বিকজ যে কোনো একটা লিখবো। আমি অ্যাজ লিখে দিই ম্যাক্সিমাম বা সিন্স লিখে দিই, তো আমি এর মধ্যে একটা লিখবো, প্রথম সেন্টেন্স কমপ্লিট করবো, সেকেন্ড সেন্টেন্স কমপ্লিট করবো। এখন ধরো অন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ইন কেস অফ এগুলো যদি থাকে, জাস্ট কি কম্পাউন্ড করতে বললে আমি দুইটা সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড যুক্ত করে দিব, আর কমপ্লেক্সের ক্ষেত্রে আমি ইফ এর যে নিয়মটা সেটা অনুসরণ করবো। প্রথমে ইফ দিব আর ওই পাশে ক্যান কোড এগুলো দিব, অথবা আনলেস দেবো ওই পাশে ক্যান কোড দিব, ঠিক আছে, উত্তর শেষ। তো এর পরবর্তী যদি ধরো অ্যাজ এ রেজাল্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু বা ডিউ এগুলো যদি সিম্পলে থাকে, আমি জাস্ট অ্যান্ড লিখে দিব উত্তরে এখানে, আর এই পাশে সিন্স অ্যাজ ইউজ করবো, উত্তর শেষ, ঠিক আছে। তো আমি সহজভাবে যদি কথা বলি, অ্যাকচুয়ালি কম্পাউন্ড মানে তিনটা জিনিসই বসে, সিন্স, তোমার কি অ্যান্ড বাট অর, অ্যান্ড বাট অর। কম্পাউন্ডের কথা যদি বলি যে কম্পাউন্ড আমি কিভাবে করবো, কম্পাউন্ডে বসেই তিনটা জিনিস, অত মাথা ব্যথা করার কিছু নেই। কম্পাউন্ডে বসে হলো অ্যান্ড বাট অর। এখন কথা হলো যদি ইফ নেগেটিভ থাকে তাহলে অর, দো অল দো থাকলে, ঠিক আছে, তোমার বাট, বাকি সব ক্ষেত্রে অ্যান্ড, তাই সব জায়গায় অ্যান্ড লেখা আছে, ঠিক আছে। এখন ধরো ইন অর্ডার টু, ইন অর্ডার টু বা টু আছে, ইন অর্ডার টু মানে সো দ্যাট, যাতে, ইন অর্ডার টু বা টু থাকলে তোমাকে লিখতে হবে অ্যান্ড, যেমনটা আমি বললাম, আর ওই পাশে লিখতে হবে ইন অর্ডার টু, পরিবর্তে কি লিখতে হবে সো দ্যাট, কমপ্লেক্সে এতটুকু পরে লিখতে হবে। টু অর্ডার টু, কম্পাউন্ড করতে গেলে প্রথম টু এর জায়গায় লিখতে হবে ভেরি, অ্যান্ড টু এর জায়গায় লিখতে হবে সো। এখন বাকি নিয়ম তো অ্যান্ড লিখতে হবে, সো লেখার দরকার নেই, অ্যান্ড লিখবা। আর তারপর তো জানো যে সাবজেক্টের প্রোনাউন ক্যান নট, কুড নট প্লাস সাবজেক্টের, ওইটা জাস্ট আমাদের যে আগের নিয়মটা ছিল সেটা। আর যদি কমপ্লেক্স করতে পারে তাহলে ওই নিয়মটা তোমার সেম টু সেম ফলো করে দেবে, যেটা আমরা নেগেটিভে শিখলাম, যে প্রথমটার জায়গায় সো, পরেরটার জায়গায় দ্যাট প্লাস সাবজেক্টের প্রোনাউন ক্যান নট অথবা কুড নট, তারপরে কি তোমার হলো টু এর পরের অংশ, ওই জিনিসটাই এখানে ইজিলি লিখে দেবা। তারপর আমি যদি বলি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কিছু করতে হবে না, এখানে জাস্ট অ্যান্ড লিখে দিবা, আর এখানে কি আফটার বা অনলি আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি লিখে দিবা। এখন এখানে দেখলে তোমার কাছে একটু অন্য, এখানে আসলে কিছু বোর্ড কোশ্চেন সলভ করি, তাহলে হয়তো তোমার মাথায় যাবে। আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝানোর জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো বোর্ড কোশ্চেন সলভ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝানোর সবচেয়ে ভালো কাজ হলো বোর্ড কোশ্চেন সলভ, ঠিক আছে। যার কারণে আমরা যে কাজগুলো করি, আমি যদি এখন সলভ করবো তোমাদের বোর্ড কোশ্চেনগুলো, তাই দেখো আমরা আমাদের যে কোর্সগুলো থাকে এই কোর্সগুলোতে সবসময় একই কাজ করি। ধরো আমি তোমাকে সিম্পল কমপ্লেক্সে করাই, ধরো সিম্পল সিম্পল অল বোর্ড কোশ্চেন 2016 to 2025, কম্পাউন্ড অল বোর্ড কোশ্চেন 2016 to 2025, কমপ্লেক্স অল বোর্ড কোশ্চেন 2016 to 2025। তো আমরা যখন এই জিনিসগুলো যেগুলো কঠিন হয়ে থাকে, তারপর দেখো এখানে আছে নেগেটিভ অল বোর্ড কোশ্চেন 2016 to তোমার কি 25, ইন্টারেটিভ অল বোর্ড কোশ্চেন 2016 to 25, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, সব মানে একবারে যতগুলো বোর্ড থাকে আমরা সবগুলো বোর্ড সলভ করে দিই। কেননা আমরা যদি যে টেকনিকটা শিখেছি সেম টেকনিকে যদি তোমাকে আমি বোর্ড সলভ করে দিই, তাহলে এটাতে কি হয়, তোমাদের অনেক সুবিধা হয় এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। এখন আমের থেকে নিয়ম শিখলা, বোর্ড কোশ্চেন আরেকজন থেকে করতে গেলে দেখলা নিয়মের সাথে কথার সাথে কথা মিলছে না, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ঘাবড়িয়ে যায় এবং তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এখন ধরো সাপোজ আমি এখানে যে যেমন ছিল নেগেটিভ অল বোর্ড কোশ্চেন 2025 to 2016, তো এখানে আমরা যদি নেগেটিভ করি, প্রথমে ধরো ইট লিভস টুগেদার, এখানে দেখো কোনো স্পেশাল ওয়ার্ড নেই, নেগেটিভ করতে হবে। নেগেটিভ দুইটা ক্যাটাগরি, এক স্পেশাল ওয়ার্ড আছে, দুই স্পেশাল ওয়ার্ড নাই। স্পেশাল ওয়ার্ড নার মধ্যে আবার দুইটা, এক অক্সিলারি ভার্ব আছে, দুই অক্সিলারি নাই। অক্সিলারি থাকলে আমরা লিখবো হলো অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস অপোজিট, অক্সিলারি ভার্ব না থাকলে জাস্ট ওইখানে ডাজেন্ট, ডোন্ট, ডিডন্ট যেগুলো একটা লিখবো প্লাস অপোজিট। তো এই হলো বিষয়। যদি আমি খেয়াল করি আমার এখানে কোনো স্পেশাল ওয়ার্ড নাই, তাহলে কি ডাজেন্ট, ডোন্ট, ডিডন্ট একটা লিখবো। তো ইট আছে ইট, তো যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে তাই আমি ডাজেন্ট লিখলাম। তারপরে একটা অপোজিট লিখতে হবে, তো লিভ আছে লিভ, টুগেদারের অপোজিট হলো অ্যালোন, টুগেদার মানে একত্রিত থাকা, অ্যালোন মানে একা থাকা, অপোজিট হয়ে গেল, নেগেটিভ কমপ্লিট। তারপর বিং ইন্ডাস্ট্রিয়াল, এভরি ওয়ান ক্যান প্রস্পার ইন লাইফ, ঠিক আছে। তো এখন কথা হলো বিং আছে, বিং বা উইথ থাকলে আমরা কি লিখবো উইদাউট, বিং বা ই থাকলো উইদাউট, প্লাস এখানে বিং আছে বিং, ইন্ডাস্ট্রিয়াল আছে ইন্ডাস্ট্রিয়াল, তারপর একটা নেগেটিভ করতে হবে এই পাশে এসে, এভরি ওয়ান আছে, এভরি ওয়ানের পরিবর্তে নন লিখলাম, এভরি ওয়ান মানে প্রত্যেকে, নান মানে কেউ না, তো নেগেটিভ হয়ে গেল, বাকি জাস্ট হবো তাই ক্যান প্রসপার ইন লাইফ, উত্তর হয়ে গেছে। তারপরে এসো
ওয়ার ইজ এ কার্স, একটা অভিশাপ ফর হিউম্যান সিভিলাইজেশন, মানে সুনাগরিক বা মানুষের যে নাগরিকত্ব আছে তাদের জন্য যুদ্ধ একটা হলো অমঙ্গল বা অভিশাপ এরকম কিছু। তো এখানে অক্সিলারি ভার্ব আছে, তো অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস অপোজিট। তো ওয়ার আছে, ওয়ার ইজ আছে, ইজ, এই ইজের সাথে একটা নট, এবং হলো কার্স মানে অভিশাপ, আর অপোজিট হলো ব্লেসিং যা মঙ্গল, বাকি যা আছে তাই। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে একটা নট প্লাস অপোজিট, বাকি হবে শেষ। However, being a successful man is তোমার কি compatible text। এখন ধরো তোমার however আছে, however থাকলো, being আছে, being থাকলো, successful আছে, successful, man আছে, man। এখানে auxiliary verb is ছিল, is এর সাথে একটা not and opposite। complicated মানে হলো কঠিন, আর উল্টা হলো easy মানে সহজ, ঠিক আছে? তাহলে কি complicated text and easy text, এই text লাইনটা আবার কোন হবে, ঠিক আছে? তারপর আসো as soon as, ঠিক আছে, দেন একটা কমা। আমরা জানি যে as soon as থাকলে লিখতে হবে no sooner had, অবশ্যই স থাকলে লিখতে হবে সিন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কমার জায়গায় আমাকে লিখতে হবে দেন, বাকি যা আছে উপর তাই হয়ে গেল। এই হলো নেগেটিভ আমাদের কমপ্লিট, ঠিক আছে? বাবা তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। ওকে, এরপরে আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা কি শিখলাম? সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে লিখবো, তার সাথে একটা এন্টি যুক্ত করে প্রথম থেকে লাস্ট লিখে দেবো। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডাজন্ট, ডন্ট, ডিডন্ট যে কোনো একটা প্রথমে লিখবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত লিখে দেবো। আর তারপর নোবডি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু ডাজন্ট, নোবডি, নো ওয়ান, নান থাকলে তোমার কি হু। এই কটা জিনিস শিখলেই হবে, চারটা রুলস। তো চারটা রুলস জানা থাকলে হয়ে যাবে। যেমন আমি যদি খেয়াল করি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে এস বেস আছে। তো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডাজন্ট, ডন্ট, ডিডন্ট একটা লিখবো, যেহেতু ভার্বের সাথে এস বেস আছে তাই লিখবো ডাজন্ট। প্রথম থেকে লাস্ট পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দেবো। প্রথম থেকে মানে ইট আছে ইট, ডিস্ট্রয় আছে ডিস্ট্রয়, সিভিলাইজেশন আছে সিভিলাইজেশন, লাস্টে একটা কোশ্চেন মার্ক। তো শেষ, 4 নম্বর 2025। এভরিবডি আছে, আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু ডাজন্ট লিখবো। তাহলে এভরিবডি, এভরিওয়ান থাকলে হু ডাজন্ট লিখবো, যেহেতু এস এর কারণে এই ডাজটা লেখা হয় তাই এসটা বাদ, নো দিস, শেষ, 22 শেষ। তারপরে এভরিবডি ওয়ান্টস টু, তোমার কি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? তো আমি কি করবো, এভরিবডির পরিবর্তে লিখবো হু ডাজন্ট, এস তুলে দিয়ে বাকি যা সব লিখে দেবো। তো এইভাবে চাইলে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারি। তুমি যদি খেয়াল করো এখানে দেখো ভার্বের সাথে ইডি আছে, তাই এখানে ডিটেন্ড ইউজ করা আছে। প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত হবো লিখে লাস্টে কোশ্চেন নাই। কোনো বিষয় না যে কত বড় কত ছোট, এগুলো কোনো কথা না। কথা হলো যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব লিখবা, এর সাথে একটা এন্ট্রি লিখতে ভুলে গেছে হয়তো বা, এর সাথে আমি একটা ধরো আর আছে, আর এর সাথে একটা এন্ট্রি লিখে দিব, উই থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত লিখে একটা কোশ্চেন মার্ক দিব। ইন্টারোগেটিভ, এর থেকে সহজ কি আর কিছু হয়? এরপরে আসলে হলো তোমার কি এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে মেন ভার্ব থেকে, মানে সাবজেক্ট যদি ইউ হয় তাহলে ভার্ব থেকে লিখতে হবে, সাবজেক্ট যদি ইউ ব্যতীত অন্য কিছু হয় তাহলে লেট প্লাস সেই সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম প্লাস ভার্ব থেকে লিখতে হবে। বুঝতে গেল কি? ওকে, তো আমরা যদি খেয়াল করি এখানে সাবজেক্ট কিন্তু ইউ নাই, ইউ ব্যতীত অন্য কিছু আছে, সেক্ষেত্রে আমাকে লেট লিখতে হবে। এই সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, তো উই এর অবজেক্ট হলো আস, তো আসের সংক্ষিপ্ততে হলে লেখা যায় এস, তাই লেটাস। তারপর হলো মেন ভার্ব থেকে, তো মেন ভার্ব হলো সেভ, কারণ শুড অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, তো মেন থেকে মেন ভার্ব থেকে বাকি। তো এখানেও সেম, উই আছে, উই থাকার কারণে লেট লিখবো। তো উই এর অবজেক্ট ফর্ম হলো আস, তারপর হলো মেন ভার্ব হলো ডিং, কারণ শুদ্ধ মডেল অক্সিলারি, তো ডিং থেকে বাকিটুকু। তো এখানেও সেম, উই আছে, উই এর পরিবর্তে লিখবো লেট, উই এর পরিবর্তে লিখবো আস, তারপর হলো মেন ভার্ব থেকে বাকি অংশ। ঠিক আছে? তো প্রায় সবগুলো লেট দিয়ে উই দ্বারা এসে বুট কোশ্চেনগুলোতে, তো প্রায় সেমই এরপর। তো গেল ইম্পারেটিভ। তারপর আসো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ উল্টা, প্রথম ভার্ব লিখতে হবে, তারপর একটা প্রথম সাবজেক্ট একটা ভার্ব, তারপরে কি ভেরি বা গ্রেট লিখে না বাকি যা আছে তাই। এবং সাবজেক্ট ভার্ব কোথায় পাবো? লাস্টে পাবো। তো আমরা যদি দেখি দে ইন্সপায়ার সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এই যে দে ইন্সপায়ার, ঠিক আছে? তো এখানে মাঝখানে একটা গ্র্যাডুয়াল লিখছে, এটা আমি চাইলে পরে লিখতে পারতাম। দে ইন্সপায়ার লিখলাম, লেখা শেষ। তারপর কি আছে বাকি? তো আস টু ওয়ার্ক, যে আস টু ওয়ার্ক, তাহলে প্রথমটুকু লেখা হলো। এবার গ্র্যাডুয়ালি লেখা, তোমার একটা কি ফুল স্টপ, শেষ। হু ডাজেন্ট, হু ডাজেন্ট কখন লেখা হয়? যখন কি এভরিবডি এভরিওয়ান থাকে, তার পরিবর্তে হু ডাজেন্ট লিখি, তাহলে উল্টা লিখবো, হু ডাজেন্টের পরিবর্তে লিখবো এভরিবডি, বাকি যা আছে হবো তাই। বিষয় এটাই যে এভরিবডি থাকলে যদি হু ডাজেন্ট লিখি, হু ডাজেন্ট থাকলে এভরিবডি লিখবো, ঠিক আছে? জাস্ট উল্টায়, অ্যাসার্টিভ বলতে উল্টাই বোঝানো হয়। তারপর দেখো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এ ম্যান, তো এটা কি ইন্টারোগেটিভ করা আছে, ইন্টারোগেটিভ উল্টা করবো। তো উল্টা কিভাবে করবো? প্রথমে সাবজেক্ট লিখবো এ ম্যান, তারপর কি শুড আছে, শুড, নট তো লেখা হয়েছে স্ট্রাকচারের কারণে, বাকি যা আছে হবো তাই, ঠিক আছে? তো এইভাবে চাইলে তুমি খুব অনায়াসে যে কোনো অ্যাসার্টিভ বোর্ড কোশ্চেন সলভ করতে পারো। এরপর আসো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ অ্যাকচুয়ালি নেগেটিভের উল্টা, নেগেটিভ যে রুলসগুলো আছে সেটাকে উল্টা করতে হবে।
যেমন ধরো ইট ইজ নট অ্যান ইজি থিং, ঠিক আছে? তো এখানে নট আছে, নিয়মটা এরকম ছিল যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস অপোজিট, তার মানে এখানে নট বেশি যুক্ত করেছিল আর অপোজিট। এখন তুমি কি করবা, যে নট যুক্ত করা আছে সেটাকে তুলে দিয়ে অপোজিটকে আবার অপোজিট করবা, শেষ। তাহলে ইট ইজ আছে, ইট ইজ, নট আছে এটা তুলে দিব। ইজি, ইজির উল্টা, ইজি মানে সহজ, আর উল্টা হলো ডিফিকাল্ট। থিং আছে থিং, উল্টা। এখানেও সেম, ইট ইজ নট তোমার কি কনস্ট্রাকটিভ, তো এখানে ইট ইজ আছে, ইট ইজ, নট তুলে দিব, কনস্ট্রাকটিভের উল্টা লিখবো ডিস্ট্রাকটিভ, ঠিক আছে? তো এইটা সেম টু সেম, মানে যাহাই এখানে ধরো আমি তোমাকে এখানে দেখাই, দেখো এই যে ক্যান নট বাট, ক্যান নট বাট কার পরিবর্তে হয় নেগেটিভে, মাস্ট থাকলে ক্যান নট বাট হয়। তো জাস্ট এটার পরিবর্তে তুমি এখানে হ্যাভ টু লিখতে, বাট আমি এখানে চাইলে মাস্ট লিখতে পারতাম, ঠিক আছে? দে মাস্ট কাম ফরওয়ার্ড। তারপর যদি আরো কথা বলো, এখানে যদি আরো দেখি আমি এরকম স্পেশাল নাই, নট আছে, নট তুলে দিছে, এক নেগেটিভের উল্টা হলো তোমার কি ফরগারেনার। তো সেম, জাস্ট তোমার এগুলোর উল্টা। তো অ্যাফার্মেটিভ কো, অ্যাসার্টিভ কো, এটা উল্টা নিয়মে। এরপর আসি সিম্পল, যেখান থেকে তোমাদের মেন সমস্যার সম্মুখীন হও তোমরা। বলতে বিলস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার, মানে মৌমাছি যারা আছে তারা হলো ফুল থেকে কি মধু সংগ্রহ করে, অ্যান্ড মেক হানি, মানে তারা নেচার কি নেটার তৈরি, কি বলে নেটার বলতে কি বোঝায়, মানে কোনো একটা পরাগন অথবা যে মধুরা ফুল থেকে পরাগন সংগ্রহ করে এবং সেটা তারা কি তৈরি করে, মধু তৈরি করে। এখন কথা হলো এখানে অ্যান্ড আছে, অ্যান্ড মানে কি এটা কম্পাউন্ড আছে, অ্যান্ড মানে কি এটা কম্পাউন্ড, কারণ অ্যান্ড বাট অর মানে কম্পাউন্ড আছে। কম্পাউন্ড থেকে তুমি কি করবা, প্রশ্ন কি বলছো, সিম্পল করো। তো অ্যান্ডের আগের একটা সেন্টেন্স হবে, অ্যান্ডের পরে একটা সেন্টেন্স হবে, উত্তর শেষ। তো অ্যান্ডের আগে তো অলরেডি সেন্টেন্স তৈরি করা আছে, বিল কালেক্ট নিয়ার ফ্রম দ্য, এই তো অ্যান্ডের আগ পর্যন্ত যা আছে ওটাই। অ্যান্ড জাস্ট আমাকে অ্যান্ড দেওয়ার পরে এখানে সেকেন্ড আরেকটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখন কথা হলো এই যে ভাল্লুক আছে, সরি মৌমাছি আছে, মৌমাছি ফুল থেকে পরাগন সংগ্রহ করে, কেন করে, কারণ হলো মধু তৈরি করার জন্য। তাই উদ্দেশ্য বুঝালে সেক্ষেত্রে আমরা কি লিখবো, টু মেক হানি, ঠিক আছে? উদ্দেশ্য বা এরকম, ঠিক আছে? আমরা কোন একটা কাজের যদি কোনো একটা উদ্দেশ্য বোঝায় জাস্ট ওখানে টু লিখবো, কারণ টু এর বাংলা হলো উদ্দেশ্য, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করতে পারি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে টু ইউজ করা হয়, চাইলে সো দ্যাটও ইউজ করা হয়, যাতে এখানে আমরা সো দ্যাট ইউজ করে সাবজেক্ট ইউজ করে আবার মেক হানি লিখতে পারতাম। তারপরে এখানে দেখো ইফ, ইফের নিয়ম তো আমরা জানি, ইফ হি মেক্স প্রপার ইউজ অফ টাইম, যদি সে মানে যদি সে সময় সঠিক ব্যবহার করে, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে নিশ্চিতভাবে সফল হবে। এখন কথা হলো এখানে ইফ আছে, ইফের নিয়ম অনুসারে কি, যদি ইফ থাকে, আমি যদি তোমাকে একটু নিয়মগুলো দেখাই, অথবা আসলে এইভাবে আনা, আসলে একটা ক্লাস একই, যে এই ক্লাসটাই আমরা তো যদি ইফের নিয়ম কোথায়, ইফের নিয়ম এখানে, এই ক্লাসটা আমরা দিনে দিনে নিলে একটা বিষয় হয়, আর একদিনে নিলে একটা বিষয় হয়। তোমার ধরো এখানে ইফের নিয়ম যদি কথা বলি, কোথায় ফাউন্ডেশন কই, ইফ 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 কোথায় লিখতে বলে গেছে নাকি, আই হোপ এই যে ইফ। তো ইফ থাকলে তোমাকে কি বলতে বলছে, ইফ তোমাকে কম্পাউন্ড করতে হবে। এবারে দেখো তোমাকে কি হবে, ওয়ান প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে, অথবা ইন কেস অফ দিয়ে ভার্বের সাথে আইএনজি, অথবা ইন দ্য ইভেন্ট অফ ভার্বের সাথে আইএনজি, অথবা সরাসরি ভার্বের সাথে আইএনজি করতে পারো। তো এই যে স্ট্রাকচারটা, এটা যদি আমরা দিনে দিনে বা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বোর্ড করি তাহলে আসলে ভালো হয়। তো চলো আমরা এখান থেকে করি যতটুকু সম্ভব, মানে একদিনে যতটুকু সম্ভব আমরা ততটুকু কমপ্লিট অন্তত করে দিই। ওকে, তো যেমনটা আমি বুঝাচ্ছিলাম, তো এই জন্য কি দেখো এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করা আছে, বাই প্লাস মেক, মেক হলো মেন ভার্ব, তার সাথে আইএনজি, বাকি যা আছে তাই কমা দিয়ে তারপর যা আছে তাই, সিম্পল। এখানে দেখো ইন ইয়ুথ মাইন্ড ইজ সফট ক্যান তোমার অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি। তো এটাকে সিম্পল করতে হবে, দুইটা সেন্টেন্সকে একটা করতে হবে। তো সিম্পলটা একটু জটিল যদিও, কারণ দুইটা সেন্টেন্সকে একটা করতে হবে তোমাকে। তো ইয়োর মাইন্ড, মাইন্ড ইজ সফট, মাইন্ড ইজ সফট, তো এখানে অ্যান্ড তুলে দিবা, কারণ অ্যান্ড মানে কম্পাউন্ড আছে, অ্যান্ড তুলে দিয়ে আমি কি করবো, এর শেপ হলো ইজিলি, তো আমি জাস্ট লিখবো এনাফ টু বি শেপড ইজিলি, ঠিক আছে? এনাফ টু বি শেপড ইজিলি মানে উত্তর হয়ে গেল। তারপর ধরো উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা কি করি, কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে উই ক্যান আর্ন মানি, যাতে আমরা কি করতে পারি, ইনকাম করতে পারি। আর সো দ্যাটের নিয়ম অনুসারে কি করতে হবে, সিম্পল করতে হবে। আর সো দ্যাটের নিয়ম অনুসারে সিম্পল কামনে করবা, এখানে দেখো লেখাই আছে জাস্ট টু লিখতে হবে, জাস্ট কি লিখতে হবে তোমাকে, টু। আমি যদি তোমাকে নিয়ে যাই ধরো এই যে সো দ্যাট, এই যে সো দ্যাট, সো দ্যাটের নিয়মে যদি আমি করতে চাই জাস্ট ইন অর্ডার টু, অথবা তোমাকে কি লিখতে হবে, টু লিখতে হবে। আর টু মিললে উত্তর সঠিক, ইন অর্ডার টু লিখলে উত্তর সঠিক, কোথায়, সো দ্যাটের কাছে, উত্তর সঠিক হয়ে গেল। এখন কথা হলো এই নিয়মটা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তো ভাই আমার কিছু করার নেই।
ঠিক আছে, নিয়ম তোমাকে জানতে হবে এবং সেই নিয়ম অনুসারে বোর্ড প্র্যাকটিস করতে হবে। এখন ধরো যেখানে ইন অর সো দ্যাট ছিল সেখানে এখানে টু লেখা আছে, এন্ড এর পাশে একটা পূর্ণ সেন্টেন্স করা আছে, দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড, যে পূর্ণ সেন্টেন্স ইন এটার পরে, এখন এই পাশে তার পূর্ণ সেন্টেন্স রাখা যাবে না, উই ক্যান পর্যন্ত বাদ আর্ন মানি, এই যে আর্ন মানি, কারণ উই যেমন সো দ্যাটের নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান ইউজ করা হয়, তো সাবজেক্ট উই রিপিট করা হয়েছে, ক্যান রিপিট করা হয়েছে, তাহলে উই ক্যান টুক বাদ, যেটাকে আমরা সো দ্যাটে যুক্ত করি, টুক বাদ দিয়ে বাকিটুকু। And ধরো এখানে ধরো সো দ্যাট উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট যেন উই ক্যান প্রসপার ইন লাইফ, যেন আমরা জীবনে সফল হতে পারি, তাহলে সো দ্যাটের জায়গায় আমি লিখবো টু অথবা ইন অর্ডার টু, দে ক্যান পর্যন্ত বাদ দিয়ে প্রসপার ইন লাইফ, এই যে প্রসপার ইন লাইফ। তো এই হলো তোমার সিম্পলের এই ভেদাগাবার যে বিষয়গুলো আছে সেগুলো কমপ্লিট হলো। এরপরে আসো আমি সিম্পল আর করবো না, আমি শুধু করে যাবো এবার হলো কম্পাউন্ডে, মানে প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করতেছি এক পৃষ্ঠা তোমাদের সমাধান করে দেওয়ার, কারণ আমি যেমনটা বললাম যে আসলে ওয়ান শট ক্লাস প্রপার ভাবে আমি যেভাবে নেওয়ার চেষ্টা করছি এভাবে নিলে 28-30 ঘন্টা করা লাগবে, তাহলে অল বোর্ড কমপ্লিট করে সবকিছু করা সম্ভব। বাট যেহেতু আমার কাছে একটা ওয়ান শট ক্লাস আসলে মানুষ আশা করে, বা তোমরাই আশা করো 1-2 ঘন্টা, 1-2 ঘন্টায় পুরো ইংরাজি বই পড়ানো কোনোভাবে পসিবল না যদি বেসিক থেকে পড়াতে চাই, যদি জোরে জোরে করাই তারপরেও 1-2 ঘন্টায় পসিবল না, কোনোভাবেই না। এটা 100 বা 500টা এমসিকিউ না যে আমি তাড়াহুড়া করে তোমাকে কি কভার করে দিলাম, এটা যেইগুলো আছে এগুলো তোমাকে একটু ই করতে হবে। ধরো এখানে ধরো কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড মানে দুইটা সেন্টেন্স এবং সেন্টেন্সের মাঝখানে আমাকে অ্যান, বাট অথবা অর যুক্ত করতে হবে। অ্যান যুক্ত করবো আমরা সব ক্ষেত্রেই, বাট যুক্ত করবো যদি এখন দো অল দো, মানে এখানে বলে ইনস্পাইট অফ অথবা দো অল দো, এগুলো থাকলে বাট, আর ইফ প্লাস নেগেটিভ থাকলে আমি লিখবো হলো অর, ঠিক আছে, আর বাকি সব ক্ষেত্রে আমি যুক্ত করবো অ্যান। এখন এখানে আছে বাই ওয়ার্কিং হার্ড, তার মানে অ্যান যুক্ত করবো, ঠিক আছে। তো এখানে আমি কি যুক্ত করবো অ্যাড, তার আগে আমাকে এটাকে আগে একটা সেন্টেন্স বানাইতে হবে, কারণ এই পাশে তো সেন্টেন্স বানানোই আছে। তোমার যখন তুমি কম্পাউন্ড করবা, সিম্পল করার বিষয় হলো যে দুইটা সেন্টেন্স থাকতে একটা করতে হবে, যেমনটা কিছুক্ষণ আগে করলাম। আর কম্পাউন্ড করা মানে, আর কমপ্লেক্স করার মানে হলো একটা সেন্টেন্স থাকবে দুইটা করতে হবে। কমপ্লেক্স কম্পাউন্ড মানে দুইটা সেন্টেন্স করতে হবে, সিম্পল মানে সবগুলো মিলে একটা করতে হবে, এইটাই হলো এর ফান্ডা, ঠিক আছে। তো এখন কথা হলো আমি এটাকে একটা সেন্টেন্স করবো, এই পাশে তো একটা পূর্ণ সেন্টেন্স আছে, তার মানে এইটাকে এই সেন্টেন্সটাকে আরেকটা সেন্টেন্স বানাবো, কারণ কম্পাউন্ড মানে দুইটা করতে হবে। এবং সাবজেক্ট এখানে নাই, বাই ওয়ার্কিং হার্ড, এখানে সাবজেক্ট নাই, তাহলে কি আছে উই হলো সাবজেক্ট, এই যে উই। এমন কি আছে এখানে ক্যান, ক্যান মানে প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে আমাকে ওয়ার্ক নিলেই হচ্ছে, তাহলে ওয়ার্ক, হার্ড আছে হার্ড, তাহলে উই ওয়ার্ক হার্ড, একটা সেন্টেন্স। কমার পরিবর্তে যেহেতু এটা তোমার কি আমি কম্পাউন্ড করবো, তাই এন্ড সেকেন্ড সেন্টেন্স তো এখানে আছে, এই যে সেকেন্ড সেন্টেন্স কমপ্লিট। তো এইভাবে কম্পাউন্ড ক্লিয়ার। এটা ধরো সেম, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান, তো একই বিষয়। তো এখানে তোমার কি আছে সাবজেক্ট নাই, তো সাবজেক্ট এখানে কি আছে ইউ, এই যে ইউ, ঠিক আছে। আচ্ছা ইউ এখানে নেওয়া হয় নাই, কারণ ইউ এমন একটা সাবজেক্ট যদি দেই তাও হয়, না দিলেও হয়, তাই দেখো এখানে দেওয়া হয়নি। এখানে ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে অ্যান্ড, যে সেকেন্ড যা সেন্টেন্স এখানে প্রথমে ইউ কেন দেওয়া হয়নি, কারণ আমি কথা অ্যাকচুয়ালি বলতেছি তোমার সাথেই, আমি যে কথাটা বলছি সেটা তোমার সাথে বলতেছি, সেটা দিলেও হবে না দিলেও হবে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইউ কিন্তু দেওয়া হয় না, এটা আমি কমপ্লিট সেন্টেন্সও বলছিলাম। আচ্ছা তারপর দেখো কালেক্টিং সাবস্ক্রিপশন, দে বট তোমার কি, আচ্ছা এখানে বই আছে, তাই এটাকে কম্পাউন্ড করতে হবে, যেখানে কম আছে সেখানে তোমাকে অ্যানবার যুক্ত করতে হবে। তো এখানে দে আছে, আমি দে লিখে দিলাম। কালেক্টিং আছে, তো এটাকে তোমাকে জাস্ট কি টেন্স বানাইতে হবে, ব্রোট আছে মানে পাস্ট টেন্স আছে, তো এখানে পাস্ট করবো, তো কালেক্টের সাথে ইডি করলে পাস্ট হয়ে গেল। সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন কমার পরিবর্তে অ্যান, সাবজেক্ট অলরেডি দে ইউজ করছে, তাই এখানে দে বাদ দিয়ে বাকি যা আছে ওটাই লিখে দাও, হয়ে গেল। দুইটা সেন্টেন্স আলাদা আলাদা। ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো পড়াশোনা করো, ইউ উইল এবল টু লার্ন ইট, তুমি এটা শিখতে পারবা বা এটা শেখার জন্য যোগ্য হবা। তো জাস্ট এখানে তো আছে ইউ, তোমার কি এখানে জাস্ট ইফের নিয়ম অনুসারে হলো তোমার হলো ভার্বটে দেন সেকেন্ড ভার্ব, তাহলে স্টাডি ওয়েল, ঠিক আছে, দেন কমার পরিবর্তে অ্যান্ড ইউ উইল পাস, ঠিক আছে, কারণ ইউ তো দিতে হয় না, এই জন্য ইউ নাই এখানে। তারপর ধরো এটা অপটিমাইজম ইজ এ গ্রেট কি কোয়ালিটি, এটা হলো সিম্পল টেন্স, যাকে কম্পাউন্ড করতে হবে, আর এটাকে দুইটা বানাইতে হবে। তাহলে আমি কি বলবো, অপটিমাইজ ইজ এ কোয়ালিটি, অপটিমাইজ ইজ এ তোমার কি কোয়ালিটি অ্যান্ড ইট ইজ গ্রেট, যা হলো তোমার কি মহৎ, ঠিক আছে। তো এরপরে ধরো দো, দো থাকলে কি হয় বাট হয়, তাহলে এই থেকে শুরু করে কমা পর্যন্ত যা আছে হবু তাই লিখে দিব, এই যে লিখে দিছি। লেখার পরে কি কমার পরিবর্তে একটা বাট লিখে দিব, সেকেন্ড যা আছে হবু তাই লিখে দিব, শেষ। এখন কথা হলো তুমি যদি রুলস না জানো তোমার এগুলো জানা মানে কঠিন, আর এগুলো বোর্ড প্র্যাকটিস করার জন্য আলাদা ক্লাসের পর্যাপ্ত পরিমাণ সময়ের দরকার আছে। কম্পাউন্ড তো আমরা দেখলামই, কম্পাউন্ড দেখলাম, হ্যাঁ এবার কমপ্লেক্স। কমপ্লেক্স আসা, কমপ্লেক্স সেম দুইটা রুলস বানাইতে হবে, যেমন ধরো দে ওয়ার্ক হার্ড, একটা সেন্টেন্স ইন স্প্রিং, তো ইন স্প্রিং এ এবং আরেকটা সেন্টেন্স বানাইতে হবে, তাহলে দে ওয়ার্ক হার্ড
ঠিক আছে? তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কাহিনী হলো সময় বোঝাইলে হোয়েন, কারণ বোঝাইলে অ্যাজ বা তোমার বিকজ বা সিন্স, ঠিক আছে? এটা বসাইতে হবে, মানে এটা বসাইতেই হবে কমপ্লেক্স করতে গেলে। তো এর মধ্যে যেগুলো একটা তোমাকে বসাইতে হবে। তো এখানে কি আছে, দে ওয়ার্কার, তারা কঠোর পরিশ্রম করে। এখানে লেখা আছে হোয়েন, কারণ কখন, ইন স্প্রিং, মানে হলো বসন্তের সময়, ইট ইজ স্প্রিং, যখন ছিল বসন্তের সময়। তারপর ধরো এখানে দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড, অলসা সবসময় পায়ের নিচে পড়ে থাকে। তো সেক্ষেত্রে আমি কি লিখবো, দোজ যারা আর কি, হু আর আইডিয়াল, যারা হলো অলস, অলওয়েজ লেগ বিহাইন্ড, যারা তারা কি হয়, পায়ের নিচে অল টাইম পড়ে থাকে। বাই ভিজিটিং দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সিন, ঠিক আছে? ফরেস্ট এই করলে তো আমাকে এখানে সেম দুইটা সেন্টেন্স বানাতে হবে। তো এখানে কি আমি লিখবো ইফ, কারণ ইফ কেন, কারণ এই পাশে তুমি দেখো বাই ভিজিটিং আছে, বাই প্লাস ভার্বের সাথে আইনজি থাকলে ইফ হয়, এটা স্ট্রাকচারে ক্লিয়ারলি বলা আছে। তুমি যদি খেয়াল করো এখানে বারবার আসলে স্ট্রাকচার যাওয়া একটা ঝামেলা, তাও আমি তোমাকে দেখাই। আচ্ছা, আমি কি বললাম যে বাই ভিজিটিং থাকলে ভার্বের সাথে আইনজি থাকলে, এই দেখো এই যে ভার্বের সাথে আইনজি থাকলে তোমাকে কি করতে হবে, ইফ ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটা বিষয় যে ভার্বের সাথে বাই প্লাস ভার্বের সাথে আইনজি থাকলে তোমাকে কি ইউজ করতে হবে, ইফ তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? অথবা তুমি নরমালি ভার্বের সাথে আইনজি সরাসরি ইউজ করতে পারো। তো যেমনটা আমি বললাম, তো এভাবে আমরা কি করতে পারি, ইফ সাবজেক্ট উই আছে, এখানে সাবজেক্ট নাই, তাই উই, ভিজিট আছে, এখানে ক্যান আছে মানে প্রেজেন্ট টেন্স, তাই আমি এখানে ভিজিট ইউজ করব। দ্য ফরেস্ট আছে, দ্য ফরেস্ট কম আছে, বাকি যা আছে মতোই, দুইটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে ধরো গোয়িং টু সিম, তো এখানে গোয়িং টু তোমার কি সুন্দরবন, সুন্দরবনে যাচ্ছে। উই স মেনি অ্যানিমালস দেয়ার, আমরা সেখানে অনেক কি দেখতে পারবো, অনেক অ্যানিমাল বা প্রাণী দেখতে পারবো। তো একটা সময় বোঝাচ্ছে ওয়েন, যখন তোমার কি উই ওয়েন টু, উই সাবজেক্ট, কারণ এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট রিপিট নিতে হবে। উই ওয়েন টু সুন্দরবন, যখন আমরা সুন্দরবনে যাব, ঠিক আছে? উই স, এখান থেকে বাকিটুকু উই স, আমরা তখন এটা কি দেখতে পারবো, ঠিক আছে? তো এভাবে আমরা বিগত সালের প্রশ্নগুলো উত্তর করব, এই যেভাবে কোশ্চেনগুলো আছে। আর যদি তুমি নিজেরা না পারো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে 500 টাকার মায়া না করে, জীবনে তো অনেক টাকা পড়েছে, এবং আমি যতটুকু জানি যে কম কোর্স আর যারা ক্লাসগুলো দেখছো এর মধ্যে অন্তত 90% শিক্ষার্থী আছে যারা কারো না কারো কোর্স করছো, এবং যদি শিখতে পারো আলহামদুলিল্লাহ। যদি এখনো শিখতে সমস্যা হয়, এখনো যদি মনে হয় যে সমস্যা আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে 500 টাকা খরচ করে ওই কোর্সটা তোমার নিলে আহামরি কোনো ক্ষতি হবে না। 500 টাকার বিনিময়ে যদি সবকিছু শিখতে পারো এবং সবগুলা বোর্ড আমার মাধ্যমেই করতে পারো, তা আমার মনে হয় বেটার সলিউশন। বাট আমি আমার তরফ থেকে কিছু বোর্ড এখানে করে দিচ্ছি যেন তোমরা সমাধান করতে পারো। ওকে, এবার আসি ন্যারেশনে। ন্যারেশন শিখবো এবং ন্যারেশনের যে বিষয়গুলো সেগুলো ভালো করে বুঝবো। তো ধরো ন্যারেশনের মধ্যে ন্যারেশন করতে হলে আমাকে কি কি পরিবর্তন করতে হবে সেটাকে বুঝতে হবে। নাম্বার 1, সেইডের পরিবর্তন শিখতে হবে আমাকে। নাম্বার 2, ইনভাইটেড কমার পরিবর্তন শিখতে হবে, টেন্সের পরিবর্তন শিখতে হবে, প্রোনাউনের পরিবর্তন শিখতে হবে, এবং ওয়ার্ডের কিছু পরিবর্তন শিখতে হবে। এই কটা পরিবর্তন শিখলে যে কেউ খুব অনায়াসেই ন্যারেশন পারবে, এবং ন্যারেশন তার কাছে কঠিন বলে মনে হবে না। ন্যারেশন তোমার কাছে কঠিন মনে হবে না যদি তুমি এই কটা জিনিস পরিবর্তন করতে পারো। এখন চলো আমি ন্যারেশন শিখি। এট ফার্স্ট আমাকে করতে হবে সেইডের পরিবর্তন। সেইডের কেমন পরিবর্তন করবো, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে তুমি সেইডের জায়গায় সেট লিখবা, আর সেটের পরিবর্তে টোল লিখবা। ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্ক যে সেন্টেন্সটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে তুমি লিখবা আস্কড, ঠিক আছে? তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে তুমি লিখবা, যদি প্লিজ থাকে তাহলে লিখবা রিকোয়েস্টেড, যদি ডু নট বা থাকে তাহলে অ্যাডভাইসড, যদি তোমার মেন ভার্ব থাকে তাহলে অর্ডার দ্বারা শুরু করবা, যদি কোনো কমান্ডার থাকে তাহলে কমান্ডেড লিখবা, আর ডু নট থাকলে ফরবিড অথবা অ্যাডভাইস, দুটোর মধ্যে একটা লিখতে পারো, ঠিক আছে? তারপরে তোমার কি লেটার্স থাকলে প্রপোজ লিখতে পারো। অপারেটিভ সেন্টেন্স হলে লিখবা হলো উইস্ট, ঠিক আছে? আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে তুমি লিখবা হলো এক্সক্লেম উইথ জয় অথবা সরো অথবা আন্ডার দ্যাট। এটা হলো কি সেইডের যে পরিবর্তন সেটা। তো আমরা যদি এখানে কিছু এক্সাম্পল দেখি, প্রথমে সেইডের পরিবর্তন একটু একটু করে শিখবো, বেশি শেখার চেষ্টা করবো না। ধরো প্রশ্ন থাকে, হি সেড, সে বললো, আই রাইট এ লেটার। এখন আমি কিভাবে বুঝবো যে এটা অ্যাসার্টিভ কিনা? বিষয় হলো একটা সাবজেক্ট থাকবে এবং লাস্টে একটা ফুল স্টপ থাকবে, তাহলে এটা অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে সেইডের নিয়ম সেইডই হবে, আর তোমার কি সেইডের জায়গায় সেইডই হবে। আর যদি এখানে তোমার অ্যাসার্টিভ ব্যতীত অন্য কিছু হয়, মানে সেট টু হয়, তখন টোল্ড হবে। তাহলে হি আছে হি, সেইডের জায়গায় সেট, ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট। এটা কেন হইলো এটা আমি সামনে দেখাবো, জাস্ট এটা এখানে বুঝাচ্ছি। দেখো এটা ফার্স্টে আছে আই এবং লাস্টে কি ফুল স্টপ, তার মানে এটাও একটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ থাকলে সেটের পরিবর্তে টোল্ড হবে, তাহলে হি আছে হি, সেটের পরিবর্তে টোল্ড, মি আছে মি। বাকিটুকু দেখার দরকার নেই, কারণ এগুলো আমরা আস্তে আস্তে করে একটা একটা করে দেখবো। এরপর ধরো এখানে যদি দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো
উইল দ্বারা এখানে লাস্টে কোশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক আছে, মানে হলো এটা ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে পরিবর্তন কি হবে, সেট বা সেট টু থাকলে আস্কড। এতটুকুই শিখাচ্ছি বর্তমান তোমাকে। হি আছে হি, যেহেতু এখানে ইন্টারোগেটিভ আছে তাই সেট টুর পরিবর্তে আমি লিখবো আস্কড, মি আছে মি, বাকি সব পরে করব। এখানে আমি বলি, আমি কিন্তু তোমাকে জাস্ট এখন বর্তমান শেখাচ্ছি যে সেইডের পরিবর্তন। তুমি সেইডের পরিবর্তে যেটা বসাচ্ছি, যেমন আগেটা বসালাম সেইডের থেকে সেইড বসালাম, সেটের পরিবর্তে টোল্ড বসালাম, এখানে সেটের পরিবর্তে আস্কড বসালাম, সেটা বুঝতে পারতেছো কিনা সেটাকে দেখো, সেটা দিকে আগে ফোকাস করো, ঠিক আছে? কারণ এই ক্লাসটা করার পর তুমি এমনি সব পারবা। এখানে ধারাবাহিকভাবে একবার বাচ্চাদের মতো সাজানো আছে। তারপর এখানে ধরো দ্য টিচার সেড টু কামাল, এখানে আমার মূল পরিবর্তন করতে হবে সেড টু। এখানে আমি যদি দেখি এখানে লাস্টে কোশ্চেন মার্ক আছে, যে কোশ্চেন মার্ক থাকলে আমাকে কি সেটের পরিবর্তে আস্কড লিখতে হবে। তাহলে দ্য টিচার আছে দ্য টিচার, সেটের পরিবর্তে আস্কড, কামাল আছে কামাল, তাহলে সেটের পরিবর্তে আস্কড লিখলাম। ওকে, দেন আমি যদি পরেরটায় যাই, এর পরবর্তীতে তুমি যদি যাও সেক্ষেত্রে আমি কি করবো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স। কেমনে বুঝবো যে এটা ইম্পারেটিভ? এক, এখানে লাস্টে ফুল স্টপ থাকবে এবং এখানে ভার্ব দ্বারা প্লিজ, কাইন্ডলি, রিকোয়েস্ট এগুলো জিনিসগুলো থাকবে। ডু নট, প্লিজ অথবা ভার্ব এগুলো দ্বারা শুরু হলে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি এগুলোর পরিবর্তন করবো। যেহেতু এখানে প্লিজ আছে তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর প্লিজ থাকলে সেক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে রিকোয়েস্টেড। তাহলে দ্য ম্যান আছে দ্য ম্যান, প্লিজ থাকার কারণে সেটের পরিবর্তে রিকোয়েস্টেড, মি আছে মি, বাকির হিসাব আমার দেখার দরকার নেই আপাতত। এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, উপদেশ, তাই সেটের পরিবর্তে কি হবে, অ্যাডভাইস। ফাদার আছে ফাদার, সেটের পরিবর্তে অ্যাডভাইস, সান আছে সান, বাকি যা আছে থাক। গো হোম অ্যাট ওয়ান্স, এই মুহূর্তে বাড়িতে যাও, এটা একটা তোমার কি আদেশ, সেক্ষেত্রে হবে কি অর্ডার, তাই সেটের পরিবর্তে দেখো তোমার কি হয়েছে অর্ডার। হি আছে হি, সেটের পরিবর্তে অর্ডার, মি আছে মি, বাকি যা আছে থাকবে। ডু নট ডু দিস, ডোন্ট ডু দিস, এটা করো না, এটা একটা নিষেধ করা হয়েছে, সেক্ষেত্রে কি করবা, সেটের পরিবর্তে কি লিখবা, ফরগেট, আগে যা আছে আগে, পরে যা আছে পরে, ঠিক আছে? তারপর এক্সকিউজ মি, এক্সকিউজ থাকলে লিখতে হবে সেট বা সেটের পরিবর্তে বিট, এক্সকিউজ থাকলে লিখতে হবে সেট বা সেটের পরিবর্তে বিট, ঠিক আছে? দ্য কমান্ডার, কমান্ডাররা কোনো কথা বললে সেট বা সেটের পরিবর্তে হবে কমান্ডেড, ঠিক আছে? ওকে, তারপরে লেট আস, লেট আস থাকলে সেট বা সেটের পরিবর্তে হবে প্রপোজড, হলো? তাহলে আমি সেট বা সেটের পরিবর্তনটা তোমাকে হয়তো বা বোঝাতে পেরেছি, ঠিক আছে? এন্ড ধরো অপারেটিভ সেন্টেন্স, কেমন বুঝবো অপারেটিভ? মে থাকা সত্ত্বেও লাস্টে কোশ্চেন মার্ক নেই, কারণ মে একটা অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে লাস্টে কোশ্চেন মার্ক থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু মে শুরুতে আছে কিন্তু লাস্টে ফুল স্টপ আছে, সেগুলো এটাকে অপারেটিভ বলা হয়। আর অপারেটিভের নিয়ম হলো সেট বা সেটের পরিবর্তে উইস্ট বা প্রেড লেখা। যদি আল্লাহ বা গড এরকম কিছু লেখা থাকে তাহলে লিখবা প্রেড, আর বাকি সব ক্ষেত্রে উইস্ট লিখবা। তাহলে ফাদার আছে ফাদার, যেহেতু এখানে আল্লাহ লিখছে তাই সেট বা সেটের পরিবর্তে লিখবো উইশ লিখছি যে যদিও, এখানে আমি চাইলে প্রেডও লিখতে পারি। আল্লাহ গড এরকম থাকলে প্রেড লিখতে পারি। তাহলে ফাদার পেড মি, বাকি পরিবর্তন পরে দেখাবো। উই সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাহলে এখানে কিন্তু আল্লাহ বা গড নাই, সেক্ষেত্রে আমি সেট বা সেটের পরিবর্তে লিখবো উইস্ট। তো এই ছিল আমাদের সেট বা সেট্রোর যে পরিবর্তন সেটা। তাহলে একটা ধাপ গেল, আমরা শিখতে পারলাম যে সেট বা সেট্রোর পরিবর্তন কেমনে করতে হয়। ও আরেকটা জিনিস আছে, এক্সক্লামেটরি। বয়েজ সেড হুররা, হুররা থাকলে কি আনন্দ বোঝাচ্ছে, সেক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় দ্যাট। তাহলে বয়েজ আছে বয়েজ, সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় দ্যাট, ঠিক আছে? তো এখানে গেছে শি সেড, সে বললে হোয়াট এ নাইস বার্ড, পাখিটি কত সুন্দর, সেক্ষেত্রে সুন্দর এরকম কিছু বুঝাইলে সেট বা সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। তোমার যদি আনন্দ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় দ্যাট। যদি তোমার মানে সুন্দর বা ওয়াও এই ধরনের কোনো কথা বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। তারপর এলাস মানে হাইরে, মাই মাদার ইজ ডেড, আমার মা মারা গেছে, তো এটা কি হাইরে আবার পরে বলে, এরকম দুঃখজনক কোনো বোঝাইলে সেট বা সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো দ্যাট। তো এইটা ছিল আমাদের সেটের পরিবর্তন। তো কংগ্রেচুলেশন, তুমি অলরেডি একটা শিখে ফেলছো। 2 নাম্বার কথা হলো ইনভার্টেড কমা। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে শেখাচ্ছি। ওখানে ইনভার্টেড কমার পরিবর্তে কোনো কোনো জায়গায় দ্যাট লেখা ছিল, কোনো কোনো জায়গায় টু লেখা ছিল, কোনো কোনো জায়গায় ইফ লেখা ছিল, কোনো কোনো জায়গায় তোমার হোয়াই হাউ এগুলো লেখা ছিল। কেন লেখা ছিল আমি কিন্তু ওগুলো বুঝাই নাই তোমার, আমরা বলছি ওগুলো আস্তে আস্তে বুঝাবো। আমি একবারে বাচ্চাদের মতো, আমি অ্যাকচুয়ালি তোমাকে বর্তমানে যা শিখালাম সেট বা সেটের পরিবর্তে তুমি কি কি লিখবা। এবার হলো ইনভাইটেড কমা। আমার কথা হলো ইনভাইটেড কমা যে পরিবর্তন করবো, তোমাকে জানতে হবে না ইনভাইটেড কমা কোনটাকে বলে। এইটাকে, এই যে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে সেটাকে আমরা বলি ইনভাইটেড কমা। এইটার পরিবর্তে কি লিখবো? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে তুমি ইনভাইটেড কমার পরিবর্তে লিখবা দ্যাট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তুমি ইনভাইটেড কমার পরিবর্তে লিখবা ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখন যদি সেন্টেন্সের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যেমন হু ডাব্লিউআরএস আছে, সেক্ষেত্রে তুমি ডাব্লিউএস লিখবা, যদি না থাকে তাহলে তুমি লিখবা ইফ, ঠিক আছে?
তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হলে তুমি লিখবে হলো টু, ঠিক আছে, অথবা নট টু, আর লেটাস থাকলে লিখবা প্রপোজ, মানে দ্যাট। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিখবা দ্যাট, এবং হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট। তার মানে সব ক্ষেত্রে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট হয়, শুধুমাত্র ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ বাদ দিয়া। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বা ডাব্লিউএস প্রোনাউন হয়, আর ইম্পারেটিভের ক্ষেত্রে হলো টু হয়। এই হলো বিষয়। এছাড়া মোটামুটি সবগুলোতে দ্যাট। এবার আমি কিচ্ছু দেখাবো না, শুধু আমি তোমাকে দেখাবো ইনভাইটেড কমার পরিবর্তন, কিচ্ছু দেখাবো না। যতটুকু শিখতেছো আমার কাজ তোমাকে একবারও প্রপারলি ঠিক করে বোঝানো, ঠিক আছে, এমনভাবে বুঝিয়ে দেবো যেন তোমার আর কিছুর প্রয়োজন না পারে বা না প্রয়োজন হয়। যেমন ধরো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কেমনে বুঝলাম, এখানে সাবজেক্ট আছে এন্ড লাস্টে ফুল স্টপ আছে, তাই অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ থাকলে সেট থাকলে সেট হয়, সেটটা থাকলে টোল হয়। তাহলে হি আছে হি, সেট আছে সেট। ইনভাইটেড কমার পরিবর্তন, অ্যাসার্টিভের ক্ষেত্রে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট হয়। এখন দেখো আগে সেট পরিবর্তন শিখেছি, এখন দ্যাটও শিখলাম, একটু হয়ে গেল। এখন বাকি রইল এতটুকু, একটুকু পরে দেখাচ্ছে। তারপর দেখো হি সেড টু মি, ঠিক আছে, দেন ইনভাইটেড কমার, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তো সেট বা সেটের পরিবর্তে টোল্ড, হি আছে হি, সেটের পরিবর্তে টোল্ড, মি আছে মি, ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট হয়। এরপরে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভে হি সেড টু মি, এখন ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেটের পরিবর্তে হয় আস্কড। এখানে যদি ডাব্লিউ আর এইচ থাকে, মানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দুইটা জিনিস হয়, এক হয় ইফ আর হয় ডাব্লিউ এইচ হোয়াট। যদি এখানে ডাব্লিউ এইচ থাকে তাহলে ডাব্লিউ এইচ, যদি না থাকে তাহলে ইফ। যদি আমি এখানে ডাব্লিউ তো আছে কিন্তু এখানে এইচ নাই, তাহলে ডাব্লিউ এইচ নাই, ডাব্লিউ এইচ না থাকলে হবে ইফ। তাহলে দেখো হি আছে হি, সেটের পরিবর্তে আস্কড, মি আছে মি, এবং ইনভাইটেড কমার পরিবর্তে ইফ, বুঝছে? ওকে। দ্য টিচার তোমার কি সেড টু কামাল, কামালকে বললো ওয়াই, এখানে দেখো ডাব্লিউ আর এইচ দুইটাই আছে, তো ডাব্লিউ এইচ থাকলে ডাব্লিউ এইচ। তো যেহেতু এটা তোমার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো সেট বা সেটের পরিবর্তে আস্কড, দ্য টিচার আছে দ্য টিচার, সেটের পরিবর্তে আস্কড, কামাল আছে কামাল, ইনভাইটেড করার পরিবর্তে যেহেতু ডাব্লিউ এইচ আছে তাই ডাব্লিউ এইচ সহ হোয়াই আছে হোয়াই, ঠিক আছে। টুকটাক আরো কিছু পরিবর্তন আছে ওটা দেখতে হবে, বাকি আরো দুইটা পরিবর্তন শিখলে ওগুলোও তুমি করতে পারবা। তো আসো ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে দেখো দ্য ম্যান সেড টু মি, আমাকে বললো প্লিজ, প্লিজ দ্বারা শুরু করছে তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং প্লিজ দ্বারা থাকলে সেক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে রিকোয়েস্টেড। তাহলে দ্য ম্যান সেটের পরিবর্তে রিকোয়েস্টেড, মি আছে মি, ইনভাইটেড করার পরিবর্তে ইম্পারেটিভ হলে টু, বাকি যা আছে হুবহু এখানে তাই লেখা আছে, ঠিক আছে, শুধু মি এর পরিবর্তে হিম হয়েছে। কেন হয়েছে এটা শিখতে হবে তোমাকে, আবার পার্সন পরিবর্তন শিখতে হবে, যেটা আমরা ধারাবাহিক ভাবে শিখাবো। ফাদার সেড টু হিজ সান, বাবা তার সন্তানকে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তো আদেশ দিল বা উপদেশ দিল, সেক্ষেত্রে সেড বা সেটের পরিবর্তে অ্যাডভাইস। ফাদার আছে ফাদার, সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড, হিজ সান আছে হিজ সান, ইনভাইটেড কমার পরিবর্তে টু, আর তারপর কি স্পিক, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, বুঝছো? দেখো অলরেডি আমি জাস্ট তেমন কিছু শিখে নিই, তোমার কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো কিন্তু অলরেডি তুমি করতে পারতেছো, মানে আমি অলরেডি দুইটা শিখাইছি, তোমাকে এখনো আরো দুইটা শিখতে হবে। তারপরে যে কোনো ধরনের ন্যারেশন তুমি ইজিলি করতে পারবে। আমি চাইলে একবারে শিখাতে পারতাম, বাট অনেক শিখাতেছে একবারে বলছে না, তো তাদের জন্য আসলে এত কষ্ট। এরপরে দেখো হি তোমার কি গুড, হি সেড টু মি, সে আমাকে বললো গো হোম অ্যাট অনস, এই মুহূর্তে বাড়ি যাও। তো এটাকে আদেশ দিচ্ছে, সেক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে অর্ডার, হি আছে হি, সেটের পরিবর্তে অর্ডার, মি আছে মি, ইনভাইটেড করার পরিবর্তে টু, বাকি যাচ্ছে উপতাই, আচ্ছা। তারপরে শায়দ সেড টু মি, শায়দ আমাকে বললো ডোন্ট ডু দিস, এটা করো না। তাহলে যেহেতু তোমার কি আছে নিষেধ করতে ডোন্ট আছে, তাই সেট বা সেটের পরিবর্তে কি ফরবেট, তাহলে সাইড আছে সাইড, সেট পরিবর্তে ফরবেট, মি আছে মি, ইনভাইটেড করার পরিবর্তে টু, ডু নটের কাজ করছি ডু দিস, ডু দ্যাট আছে, দিসের পরিবর্তে দ্যাট কেন আছে, এটা ওয়ার্ড পরিবর্তন বা শেষের দিকে দেখতে পারবা, ঠিক আছে। তো এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের যেই তোমার ইনভাইটেড করার পরিবর্তে টু বসানো সেটা। এরপরে আসো অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভে বলা হয়েছে যে দ্যাট হবে, কারণ ইম্পারেটিভ আর অপারেটিভ এই দুটো দেখে আলাদা কিছু হয়, বাকি ক্ষেত্রে দ্যাটই হয়। তো যেহেতু আল্লাহ আছে সেক্ষেত্রে ফাদার আছে ফাদার, সেটের পরিবর্তে এখানে উইস লেখা আছে, বাট আমরা চাইলে প্রেড লিখতে পারতাম কারণ এখানে আল্লাহ ছিল তাই, ঠিক আছে। মি আছে মি, ইনভাইটেড করার পরিবর্তে দ্যাট, দেন বাকি যা আছে এখানে কিছু পরিবর্তন করা আছে ওটা পরে দেখাবো। উই সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাহলে কি উইশড, সেট বা সেটের পরিবর্তে উইশড, ইনভাইটেড করার পরিবর্তে দ্যাট, ঠিক আছে। তো এখানে যেটা আছে তার পরিবর্তে কিছু লেখা আছে, তো এটা টেন্স পরিবর্তন শিখলে তখন বুঝবা। ওকে, এখানে এটা তো অলরেডি দেখাইছি। পুরা থাকলে এক্সক্লেমেট জয় দ্যাট, তারপর তোমার কি তারপর হলো তোমার কি ওয়ান্ডারফুল, সেক্ষেত্রে এক্সক্লেমেট দ্যাট, এটা তো অলরেডি দেখাইছি, তো এটা দেখান লাগবে না। এরপরে আসো টেন্স পরিবর্তন, যেটা নিয়ে তোমরা এতক্ষণ ধরে করছো ভাইয়া খালি একটু একটু দেখাচ্ছেন, ব্যাপার কি আপনি পুরোটা দেখাচ্ছেন না।
টেন্স পরিবর্তনে যদিও আমি যেভাবে লিখছি এটা হলো টেকনিক্যালি লেখা বলে। এর যেমন ধরো অ্যামেজার, এর পরিবর্তে হয় ওয়াজ ওয়ার। অ্যাকচুয়ালি এটার কথা হলো এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হয় পাস্ট ইনডিফিনিট। এমন কথা হলো অনেক শিক্ষার্থী আছে যারা প্রেজেন্ট ইনডিফিনিটও বোঝে না, পাস্ট ইনডিফিনিটও বোঝে না, এবং তাকে কেমনে বোঝাবো? তাকে বোঝানোর জন্য আমাকে এই টেকনিকটা ফলো করতে হবে, ঠিক আছে? তো তুমি জাস্ট মুখস্থ করবা, তোমার কাজ হলো এটা ইনস্ট্যান্ট মুখস্থ করা, যে অ্যামেজার থাকলে তুমি লিখবা ওয়াজার। মেন বিষয় হলো এমএস থাকলে লিখবা ওয়াজ, আর থাকলে লিখবা হলো ওয়ার। ওয়াজার থাকলে তুমি লিখে দিবে হলো হ্যাড বিন, তারপর হলো হ্যাভেজ থাকলে তুমি লিখবা হ্যাড। আর যদি হ্যাডই থাকে, ঠিক আছে, যেমন এখানে পাস্ট ফর্ম লেখা আছে ভার্ব, যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে ইডি করে দিবা। যদি সেন্টেন্সে জাস্ট এগুলো কিচ্ছু নাই, এই উপরেগুলো না থেকে ভার্ব দিছে, সেক্ষেত্রে ভার্বের সাথে ইডি করে দিবা। আর যদি ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের সাথে ইডি করে দিবা, ঠিক আছে? তারপর ধরো এই তোমার কি পাস্ট ফর্ম বা ভার্বের সাথে ইডি আছে, তাহলে হ্যাড প্লাস ভার্বের সাথে ইডি, যেমনটা আমি বুঝালাম। সেন্টেন্সে যদি ডিড থাকে হ্যাড প্লাস ভার্বের সাথে ইডি, ঠিক আছে? শ্যাল বা উইল থাকলে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড বসে। ক্যান থাকলে কুড, ঠিক আছে? মে থাকলে মাইট, তারপর কি মাস্ট থাকলে হ্যাভ টু বসে। তো এই হলো টেন্সের পরিবর্তন। এই সব যদি মুখস্থ থাকে তুমি ইজিলি করতে পারবা। ওকে, তো এরপর প্রোনাউন পরিবর্তন। প্রোনাউন পরিবর্তনের জিনিসটা কি? যদি আই থাকে ছেলের ক্ষেত্রে হি লিখবা, মেয়ের ক্ষেত্রে শি লিখবা, আর অনেক যদি বোঝায় সেক্ষেত্রে লিখবা দে। পরিবর্তনগুলো বুঝবা। যদি মাই দেখো সেন্টেন্সের মধ্যে কোনো জায়গায় মাই আছে, ছেলে থাকলে তার পরিবর্তে হিজ লিখবা, মেয়ে থাকলে তার পরিবর্তে হার লিখবা, আর অনেকে থাকলে তার পরিবর্তে দেয়ার লিখবা, ঠিক আছে? তো তোমাকে আলাদা কিছু ভাবতে হবে না। এমনি নিয়ম হলো এটা যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, এবং থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না। অ্যাকচুয়ালি মেন নিয়ম হলো এইটা। বাট এই নিয়মকে যদি আমি বলি যখন ফার্স্ট পার্সন হবে মাই হবে, তখন সাবজেক্ট হলো ধরো করিম, করিমের পরিবর্তে কেউ বোঝে না যে আমি হিজ লিখবো, হি লিখবো না হিম লিখবো, লিখবো কোনটা। আর সে তার জন্য তোমাকে এটা বুঝতে হবে যে আই থাকলে আমি লিখবো হি শি দে, ছেলে হলে হি, মেয়ে হলে শি, আর প্লুরাল হলে দে। মাই থাকলে আমি লিখবো হিজ হার দেয়ার, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, আর হি হলো দেয়ার। আর সেন্টেন্সে মি থাকলো, সেন্টেন্সে মি থাকলে ছেলে হলে হিম, মেয়ে হলে হার, আর অনেকে হলে দেম। সেন্টেন্সে ইউ থাকলো, ইউ থাকলে ছেলে হলে হি, মেয়ে হলে শি, আর বস্তু হলে দেয়ার। সেন্টেন্সে ইও থাকলো, ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, আর প্লুরাল হলে দেয়ার। তারপর তোমার কি সেন্টেন্সে ইউ থাকলো, মানে শেষের দিকে ইউ থাকলো, ছেলে হলে হিম, মেয়ে হলে হার, আর প্লুরাল হলে দেম। উই থাকলো, উই থাকলে তুমি চোখ বুঝা দিয়ে লিখে দিবা, ছেলে মেয়ে দেখার টাইম নেই। আওয়ার থাকলো, চোখ বুঝা দিয়ে লিখে দিবা, ছেলে মেয়ে দেখার টাইম নেই। আজ থাকলো, তুমি চোখ বুঝা দেম লিখে দিবা, ছেলে মেয়ে দেখার টাইম নেই। তো এই হলো তোমার প্রোনাউন পরিবর্তন। মোটামুটি তোমাকে কংগ্রেচুলেশন বলতে হয়, কারণ তুমি মোটামুটি সব শিখে ফেলেছো। এবার দেখো তুমি এখন সব পরিবর্তন করতে পারবা মোটামুটি। জাস্ট আর একটা ওয়ার্ড পরিবর্তন আছে। তো ওয়ার্ড পরিবর্তন তো কিছু নির্দিষ্ট ওয়ার্ড যার পরিবর্তন করতে হয়, কিন্তু তুমি ন্যারেশন অলরেডি শিখে গেছো। বিশেষ হচ্ছে যে তুমি ন্যারেশন অলরেডি আসলে শিখে গেছো। আচ্ছা চলো, বিশেষ না হলে আমি তোমাকে প্রুফ সহ দেখে দিচ্ছি যে তুমি অলরেডি ন্যারেশন শিখে গেছো, ঠিক আছে? এবার চলো আমরা ন্যারেশন দেখো। যেমন হি সেড, সে বললো আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সাবজেক্ট আছে এবং লাস্টে ফুল স্টপ আছে অ্যাসেপ্টিভ। তাহলে হি আছে এখানে হি, আমরা জানি অ্যাসেপ্টিভের ক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে, সেটের পরিবর্তে সেট, সেটের পরিবর্তে টোল্ড। ইনভাইটেড কমার পরিবর্তে অ্যাসেপ্টিভের ক্ষেত্রে হয় দ্যাট। এখানে কি আছে আই, আই থাকলে কি ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট কি আছে হি, হি তো ছেলে তাই কি হি, কারণ আই থাকলে ছেলের ক্ষেত্রে আই। দেখো আমি এখানে কিছুক্ষণ আগে লিখলাম, এখানে দেখো আই থাকলে ছেলে হলে হি, মেয়ে হলে শি, আর হলো দে। আই থাকলে আই লেখা যায় না, আই থাকলে এই তিন মধ্যে একটা লিখতে হয়, হি শি দে। আই থাকলে হি শি দে, মাই থাকলে হিজ হার দেয়ার, মি থাকলে হিম হার দেম, এগুলো লিখতে হয়। তো এটা তোমাকে বুঝতে হবে। তো এই জন্য তোমাকে কি করলাম, যে এখানে আই ছিল, ছেলে হি, তাই এখানে হি লিখলো। এম, আমরা কি লিখলাম, এম এস থাকলে লিখতে হয় কি ওয়াজ, আর থাকলে কি লিখতে হয় ওয়ার। তাহলে এম থাকলে আমাকে লিখতে হয় ওয়াজ স্টুডেন্ট। দেখো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে কমপ্লিট। পারতেছো, ফুল পারতেছো, পারবা। তো এটা হলো হিসাব। যেমন ধরো দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললো ইউ ওয়ার এ উইকেট বয়, তুমি একটা দুষ্ট বালক। তাহলে দেখো এখানে কি ফুল স্টপ আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার, সেটের পরিবর্তে টোল্ড, মি আছে মি, ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, ইউ হলো সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হলো কি মি। এখন মি এর পরিবর্তে কি ইউ থাকলে কি লিখবা, যদি মি এর হলো সাবজেক্ট হলো কি আই। তো এখানে কি আছে ওয়ার, আমরা কি লিখছি ওয়াজার থাকলে হ্যাডবিন লিখবো। তো ওয়ার থাকলে কি লিখবো হ্যাডবিন, ওয়াজ অথবা ওয়ার দুইটার মধ্যে যাই থাকে আমি লিখবো হ্যাডবিন, বাকি যা আছে তাই। পারছো? হচ্ছে?
ওকে, তারপর দেখো হি সেড টু মি, সে আমাকে বললো আই হ্যাভ ডান মাই ডিউটি, আমার ডিউটি আমি শেষ করেছি। তাহলে হি আছে হি, ঠিক আছে, যেহেতু এটা অ্যাসার্টিভ থেকে সেড বা সেডের পরিবর্তে টোল্ড, মি আছে মি, ইনভাইটেড করার পরিবর্তে দ্যাট, ঠিক আছে। আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট কি হি, ছেলে মানুষ তাই হি। এখানে কি হ্যাভ আছে, হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড লিখতে হয়, তাহলে হ্যাভ আছে আমি লিখবো হ্যাড, ডান আছে ডান, মাই, মাই হলে ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হলে হি ছেলে মানুষ, তাহলে মাই ইজ যদি ছেলে হয় তার পরিবর্তে কি লিখতে হয় হিজ, কারণ মাই থাকলে হিজ হিম, হিজ হার দেম, দেয়ার এটা লিখতে হয়, তাই মাই আছে হিজ, ডিউটি আছে ডিউটি, হচ্ছে পুরো লাইন হচ্ছে এখন হবে। তো এখন তুমি বললাম না যে ন্যারেশন তুমি অলরেডি শিখে আসছো ন্যারেশন, জাস্ট এখন তোমাকে দেখাতে হবে যে তুমি সব পারো, জাস্ট প্রুভ করে দিচ্ছি তোমাকে। ইন্টারোগেটিভে আসো, যেটা সবচেয়ে বেশি থাকে। তো তোমার কি আছে, যেহেতু ইন্টারোগেটিভ লাস্টে কোশ্চেন মার্ক আছে, সেট বা সেটের উপরে আস্ক, ইনভাইটেড করার পরিবর্তে কি ইফ। তো ধরো হি সেড টু মি, সে আমাকে বললো উইল ইউ রিটার্ন দ্য বুক, তুমি কি বইটি ফেরত নিবা। তো ওইখানে কি যেহেতু কোশ্চেন মার্ক আছে তাই সেট বা সেটের উপরে আস্ক, হি আছে হি, সেট বা সেটের উপরে আস্ক, মি আছে মি, ইনভাইটেড করার পরিবর্তে এখানে ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস, না থাকলে ইফ। তো ডাব্লিউ আছে এইচ তো নাই, তাই হচ্ছে ইফ। এরপর তোমার সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি ইউ, ইউ হলো সেকেন্ড পারসন হিসেবে পরিবর্তন কার মধ্যে, সেকেন্ড পারসন মানে অবজেক্ট, অবজেক্ট হলো মি, আর মি এর সাবজেক্ট কি, মি এর সাবজেক্ট হলো আই। এখানে উইল আছে, শ্যাল কি উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, তারপর তোমার কি ক্যান থাকলে কুড। তো উইল আছে তার কারণে উড, রিটার্ন দ্য বুক, এই যে রিটার্ন দ্য বুক হচ্ছে। তারপর ধরো দ্য টিচার, তোমার কি সেড টু কামাল, টিচার কামালকে বললো হোয়াই আর ইউ টেলিং ইন দ্য ক্লাস, কেন তুমি ক্লাসরুমে কথা বলছো। তাহলে দ্য টিচার আছে দ্য টিচার, সেটের পরিবর্তে কি লিখবো আস্কড, কামাল আছে কামাল, ইনভাইটেড কামাল পরিবর্তে যেহেতু এখানে হোয়াই আছে তাই হোয়াই। তারপর সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে চেঞ্জ, অবজেক্ট কি কামাল। এখন ইউ যদি থাকে কি হয়, ইউ যদি থাকে এবং সেলের পরিবর্তে থাকলে কি হয় হি, ঠিক আছে, আর মেয়ের পরিবর্তে সি, আর প্লুরাল দেম দে, তাহলে এই জন্য হি। তারপর কি আর থাকলে কি লিখতে হয় ওয়াজ দেয়ার, এমএজার থাকলে ওয়াজ দেয়ার, ঠিক আছে। তারপর কি টেকিং ইন দ্য ক্লাসরুম, এই টেকিং ইন দ্য ক্লাসরুম হচ্ছে। তো বিষয় এবার তুমি ইজিলি হবে। তো এত কিছু আপাতত দেখাবো না, যেহেতু এটা তুমি অলরেডি পারো, তো এগুলো জাস্ট স্কিপ। তো যেহেতু এটা প্রিমিয়াম সেকশনের ক্লাসের পিডিএফ, তো এখানে প্রচুর এক্সাম্পল আছে, মানে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না, যার কারণে অনেক ধরনের এক্সাম্পল আমরা তাদের শেখাই, বেশি বেশি করে এক্সাম্পল রাখি যেন শিক্ষার্থীরা ইজিলি বোঝে। যেহেতু এটা একটা ওয়ান শট ক্লাস, আর ওয়ান শট ক্লাসে আমরা এত এক্সাম্পল বোঝাতে পারবো না, এত বোর্ড কোশ্চেন বোঝানো পসিবল হয় না, কেননা আমাদের সময়টা সীমিত। একটা ওয়ান শট ক্লাসের মূল টার্গেট হলো সব কিছু একটা শিক্ষার্থীকে শেখাবো, কিন্তু শর্ট সময়ে শেখাবো, খুবই অল্প সময়ে একটা শিক্ষার্থীর মাথায় সম্পূর্ণ পড়া ঢোকানোর একটা সিস্টেমকে বলা যেতে পারে ওয়ান শট ক্লাস, ঠিক আছে। তাই আমরা আমাদের প্রসেসে যতটুকু সম্ভব, এবং লাস্ট পরিবর্তন ওয়ার্ড পরিবর্তন, সর্বশেষ পরিবর্তন ওয়ার্ড পরিবর্তন। যেমন ধরো দিস থাকলে দ্যাট হয়, সোজা কথা মুখস্থ লিখে দেওয়া, দিস দেখলে দ্যাট, দিস থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার লিখতে হয়, নাও থাকলে দেন লিখতে হয়, তারপর দ্য লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক লিখতে হয়, স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি লিখতে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখতে হয়, টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়, দ্য নেক্সট ডে থাকলে দ্য ফ্লোয়িং ডে লিখতে হয়, ওয়েস্টার ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখতে হয়, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখতে হয়। কথা কি বোঝা গেল? এই সাবটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে এইটা থাকলে এইটা হয়, আর এইটা থাকলে এইটা হয়। তো এইটাকে ওয়ার্ড পরিবর্তন বলে। তো এখন মানে লাস্ট যে জিনিসটা তুমি পারো না, সেটাও তোমার কমপ্লিট হয়ে যায়। এখানে তার কিছু এক্সাম্পল আছে, বাট আমি এখন এই মুহূর্তে তোমাকে সোজা নিয়ে যাবো প্যাসেজ ন্যারেশনে। তো এই হলো তোমার প্যাসেজ ন্যারেশন। তো আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে যাচ্ছি, আর কোনো কিছু করবো না, এগুলো আর কিছু দেখাবো না, সোজা যে আমরা প্যাসেজ ন্যারেশনে উত্তর করবো, বোর্ড কোশ্চেন সলভ, ঠিক আছে। সোজা যে বোর্ড কোশ্চেন সলভ করবো, কারণ অলরেডি তুমি সবকিছু শিখছো, অলরেডি তুমি পারো ন্যারেশন, অলরেডি তুমি পারো, ঠিক আছে। তো এখানে আমি যদি সর্বপ্রথম ন্যারেশনের বিষয়ে আসি, ধরো এইটা ঢাকা বোর্ড 2025 সালে একটি বোর্ড কোশ্চেন। এখানে সর্বপ্রথম তোমার কাজ, ওই যে ওখানে যে লেখাগুলো ছিল যেটা আমি পড়লাম না, সর্বপ্রথম কাজ হলো কথাটা কে বলতেছে, কথাটা কাকে বলতেছে। যদি তোমাকে প্রশ্ন করে তুমি উত্তর দিবা, সেক্ষেত্রে সেট বা সেটের করতে রিপ্লাইড, এই কথাটা ওখানে তাই লেখা আছে, আর কিছু লেখা নেই। ফার্স্ট আমি যদি খেয়াল করি, আমাকে লেখা আছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, সেড দ্য মার্চেন্ট, মার্চেন্ট বললো, আর কথাটা তো মার্চেন্ট বললো, কাকে বললো। তো এটাও আমি একটু দেখে এসে, আই ওয়াজ গোয়িং টু সি ইউ, আমি তোমাকে দেখতে যাচ্ছিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। টু
আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ড, আমার কি মানে আমার নিজের হাতের ইনকাম করতে চাই। তো তারপর বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি কি সত্যই চাও কাজটা, কে বলছে, সেই দ্য মার্চেন্ট, কথাটা মার্চেন্ট বলো। ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, যদি আপনার কাছে কোনো কাজ থাকে। তারপরে দেন ফলো মি, আমাকে ফলো করো, অ্যান্ড ক্যারি এ বক্স অন দ্য মাই শপ, আমার শপ পর্যন্ত এটা নিয়ে চলো। আই ডু নট সি হাউ আই ডু দ্যাট, আমি দেখতে চাই না তুমি কি করতে পারো, ঠিক আছে, বা আমি দেখতে চাই তুমি কি করতে চাও। সে দ্য ইয়াং, কথাটা কি বলছে, ইয়াং। তো কথাটা দুজনের মধ্যে হচ্ছে, মার্চেন্টের মধ্যে আর ইয়থের মধ্যে। এখন এই দুজনের মধ্যে কথা, তো এরকম ভাবে তোমাকে আগে সিলেকশন করে নিতে হবে যে অ্যাকচুয়ালি কথাটা কার কার মধ্যে হচ্ছে। তো যেহেতু এখানে কথাটা বলছে কি দ্য মার্চেন্ট, তো আমি লিখবো উত্তরে, আমি লিখবো দ্য মার্চেন্ট, দ্য মার্চেন্ট। তো এখানে কি করছে, কোশ্চেন করছে, কোশ্চেন করলে সেট বা সেটের পরিবর্তে কি লিখবো, আস্কড। তো সেট আছে, সেটের পরিবর্তে আমি কি লিখবো, আস্কড। দ্য মার্চেন্ট আস্কড, কাকে আস্কড করছে, দ্য ইয়থকে, তো আমি লিখবো দ্য ইয়থ, কথাটা দ্য ইয়থের সাথে হচ্ছে, হয়েছে। তারপরে তোমার কাজ কি, আর এখানে যদি ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস, যদি না থাকে তাহলে যেহেতু এখানে ডাব্লিউএস আছে তো আমি এখানে লিখবো ডাব্লিউএস। এখানে কি আছে, হায়ার আছে, হায়ার, হয়েছে। তারপর সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তো মার্চেন্ট আর হলো কি ইয়থ, ইয়থ হলো ছেলে মানুষ, সেক্ষেত্রে তার পরিবর্তে কি লিখবো, হি, ছেলের পরিবর্তে হি। তারপর কি আছে, আর অ্যামিজার থাকলে কি লিখতে হয়, ওয়াজার, তাহলে হি ওয়াজ, হয়েছে, হি ওয়াজ। তারপর কি আছে, তারপর আছে গোয়িং, গোয়িং হইলো। তারপর কি, আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি তোমাকে দেখতে এসেছিলাম। তো এখানে বলছে তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে দেখতে আসছিলাম। তো আমি তোমাকে দেখতে আসছিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এখানে তোমার কথা, এই কথাটা কি বলতেছে, মার্চেন্ট, তো আমি কি লিখবো, অ্যান্ড তোমার সেড দ্যাট। আচ্ছা এখানে এই কি করলো, প্রশ্নগুলো, হোয়ার আর ইউ ডুইং, তুমি কি করছো, সেড দ্য মার্চেন্ট, মার্চেন্ট বললো বা দোকানদার বললো তুমি কি করছো। আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি আপনাকে দেখতে এসেছিলাম। তো কথাটা কি বললো, কথাটা বললো হলো তোমার ওই যে দ্য ইয়থ আছে, দ্য ইয়থ, তাহলে আমি লিখবো কি, দ্য ইয়থ রিপ্লাইড, কারণ সে মার্চেন্ট প্রশ্ন করছে বা দোকানদার প্রশ্ন করছে, ওই বালকটি কি করতেছে, উত্তর দিচ্ছে। দ্য ইয়থ রিপ্লাইড, দ্য ইয়থ রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল যে, রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল যে, কি উত্তর দিল, আই আছে এই ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হলো দ্য ইয়থ, তারপরে আমি কি লিখবো, হি। তারপরে কি আছে, ওয়াজ, ওয়াজ আর থাকলে লিখতে হয় হ্যাড বিন, আমি এখানে লিখবো হ্যাড বিন, হ্যাড বিন। তারপর কি, কামিং টু সি, তো এখানে যা আছে তাই, কামিং টু সি। তারপর কি, ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হলো মার্চেন্ট, ছেলে মানুষ, অবজেক্ট হলে হিম, ছেলের, ঠিক আছে, ওকে। তারপরটা প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো সেক্ষেত্রে প্রশ্নটা কি বলতেছে, প্রশ্নটা করছে হলো দ্য মার্চেন্ট, তার এখানে মার্চেন্ট আবার প্রশ্নগুলো, তা দ্য মার্চেন্ট, তোমার কি, দ্য মার্চেন্ট, মার্চেন্ট প্রশ্ন করলো, দ্য মার্চেন্ট তোমার কি, আস্কড হিম, তাকে প্রশ্ন করলো, আস্কড হিম, তাকে প্রশ্ন করলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, যেহেতু এখানে কি আছে, হোয়াট আছে, মানে ডাব্লিউএস আছে, তাহলে ডাব্লিউএস হবে, তাহলে কি হবে, হোয়াট। তারপর কি, তারপর সাবজেক্টের কাজ, সাবজেক্ট কোনটা তোমার, ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে হবে, অবজেক্ট হলো হিম, মানে ইয়োর, ছেলে মানুষ, হি, ঠিক আছে। তো এখানে কি আছে, তোমার ভার্ব আছে ওয়ান্ট, তো মেন ভার্ব থাকলে ভার্বের সাথে ইডি, তাহলে ওয়ান্টের সাথে কি লিখবো, ইডি, ওয়ান্টেড, তুমি কি চাও। টু কি, আর্ন মাই ব্রেথ, আমি আমার খাবার বা দুই বেলা রুটি সংগ্রহ করতে যাই, বাই দ্য লেবার অফ মাই হ্যান্ড, আমার নিজের হাতের ইনকাম দিয়ে। তাহলে কথাটা কি বললো, মার্চেন্ট প্রশ্নগুলো উত্তর দিলে হলো দ্য ইয়থ, তাহলে লিখবো দ্য ইয়থ রিপ্লাইড দ্যাট, দ্য ইয়থ রিপ্লাইড দ্যাট। অনেক ক্ষেত্রে এখানে হি লেগে গাইডে, ঠিক আছে, হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল। তো এখানে দেখো, এখানে প্রশ্ন করছিল হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে বলছে টু, টু আর্ন, দেখো এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট মিসিং। তো যদি সাবজেক্ট ভার্ব মিসিং থাকে আগে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হয়। তো আগে সাবজেক্ট ভার্ব ছিল হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড, তাহলে তোমাকে সেই সাবজেক্ট ভার্বটাই নিয়ে আসতে হবে। তো রিপ্লাই দ্যাট হি ওয়ান্টেড টু, এই যে এরপর টু থেকে বলি, টু আর্ন, আর্ন, মাই থাকলে কি, মাই হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে চেঞ্জ করবে, সাবজেক্ট হলো তোমার দ্য ইয়োর, ছেলে হলে কি লিখতে হয়, মায়ের পরিবর্তে হিজ, তো আমি এখানে লিখবো হিজ, হিজ ব্রেড, বাকি যা আছে তাই। জোরে পড়ানোর কারণে এইগুলো এভাবে করা লাগছে, ঠিক আছে। তো আস্তে পড়াতে বললে, সময় নিয়ে পড়াতে বললে ভালো হইতো, বাট অপশন নেই, কি করব। দ্য লেবার যা আছে এখানে হুবহু লিখে দাও, ঠিক আছে, তো ওটা আমি হুবহু লিখে দিচ্ছি।
caliber of same my আছে ছেলের পরিবর্তে his hand আচ্ছা তারপর ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক তুমি কি সত্যিই কাজ করতে চাও সেই দ্য মার্চেন্ট কথা কি বলো মার্চেন্ট বলো এখন কথা আমাকে ওখানে লিখে জায়গা লাগবে তো নেক্সট পেজে লিখবো আমি এই পেজে লিখে দিচ্ছি মুছে দিয়ে ঠিক আছে তো ধরো এখানে বলছে কি দ্য মার্চেন্ট আবার প্রশ্নগুলো দ্য মার্চেন্ট তোমার কি দ্য মার্চেন্ট আস্কড ঠিক আছে বাই হিম তাই প্রশ্ন করলো কি করলো ডু আছে ডব্লিউ এস নাই তাহলে কি ইফ ইউজ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে অবজেক্ট হলো হিম তো ছেলে মানুষ তার পরিবর্তে কি লিখবো হি রেলি আছে রেলির কোনো কাজ নাই কারণ এটা কোনো ভার্বই না ওয়ান্ট আছে মেইন ভার্ব থাকলে ভার্বের সাথে ইডি ওয়ান্টেড তারপর কি ওয়ার্ক তুমি সত্যই কাজ করতে চাও ইয়েস তাহলে কি সে উত্তর দিছে ইয়েস থাকলে কি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হয় তো সেক্ষেত্রে আমি কি লিখবো দ্য ইয়ত বা হি লিখতে পারো সমস্যা নেই বাট আমি নাম বারবার লিখতেছি যেন ভুল না হয় দ্য ইয়ত ইয়েস থাকার কারণে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ replied in the affirmative and said that আচ্ছা এবং বললো যে কি বললো ইউ হ্যাভ এনি যদি আপনার কাছে থাকে ইউ হলো সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে তো ইফ আছে ইফ লিখে দাও তাহলে ই সাবজেক্ট হি ঠিক আছে হ্যাভ থাকলে হ্যাভেস থাকলে লিখতে হয় হ্যাড তো হ্যাড লিখবো এনি ঠিক আছে এন্ড এখানে কি তারপর লোক ফুল স্টপ দিছে কথা শেষ তারপর এখানে এর মধ্যে কোনো ইনভাইটেড কমা নাই যদি কোনো প্রশ্নের মধ্যে কোনো ইনভাইটেড কমা না থাকে তাহলে তার কোনো পরিবর্তন ইনভাইটেড কমা আছে না নাই দেন ফলো মি আচ্ছা এখানে প্রশ্ন হয়তো আছে এখানে যেহেতু আছে এখানেও দেখা যাচ্ছে তাহলে ইনভাইটেড কমা আছে তাহলে কি বলছে দেন ফলো মি তাহলে আমাকে ই করো এন্ড ক্যারি দ্য বক্স এবং কি করো এই বক্সটা বহন করো তাহলে কি দ্য মার্চেন্ট করলো তাহলে দ্য মার্চেন্ট করলো কি বললো ফলো মি আমাকে অনুসরণ করো তাহলে এটা কি আদেশ করলো দ্য মার্চেন্ট অর্ডার বা অর্ডারই হয় অ্যাকচুয়ালি এটা যে আমাকে কি করো দ্য অর্ডার হিম দ্য মার্চেন্ট কি করলো ওই ছেলেটাকে অর্ডার করলো যে টু কি করার জন্য ফলো মি আছে মি হলো কি ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হলো দ্য মার্চেন্ট ছেলে মানুষ ছেলের পরিবর্তে যদি মি এর পরিবর্তে হিম হয় তাহলে কি ফলো হিম ঠিক আছে অ্যান্ড ক্যারি এ বক্স যা আছে ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই জায়গায় জাস্ট খালি হিজ লিখে দিব বাকি সব সেম টু সেম ক্যারি এ বক্স ঠিক আছে তুমি কি ক্যারি এ বক্স ফ্রম এ শপ আর টু মাই আছে ছেলে মানুষের পরিবর্তে মাই থাকলে হিজ হয় তাহলে হিজ হাউস আচ্ছা শেষ আই ডো নট সি হাউ আই ক্যান ডু দ্যাট সে দ্য ইয়থ তাহলে কি দ্য ইয়থ সে দ্যাট আই আছে ছেলের পরিবর্তে হবে হি ডু আছে ডু থাকলে ডিড ঠিক আছে ডিড নট সি হাউ আই আছে ছেলে মানুষ তারপরে করতে হবে হি তারপর কি ক্যান থাকলে কুড ডু দ্যাট এই তো উত্তর শেষ তো এইভাবে উত্তর করতে হয় তো অ্যাকচুয়ালি আশা করি তোমরা ন্যারেশন বুঝতে পারছো তো এর পরবর্তী টপিক আসি এর পরবর্তী টপিক হলো প্রোনাউন রেফারেন্স তো প্রোনাউন রেফারেন্স করবো এখন তো চলো প্রোনাউন রেফারেন্স করা যাক